আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ওইখানে একটু আমাদের ফিজিক্স ক্লাসে হয়তো যারা পার্টিসিপেট করেছিল এখানে শেষ করতে আমাদের একটু সময় লাগছে। তো আশা করি সবাই ভালো আছো। 9টা দিলে আবার এদিকে আমাদের সমস্যা হবে। তো যারা এখানে আছো পার্টিসিপেট করছো, ওকে, ক্লাস করো। আর যাদের একান্তই খুব সমস্যা হচ্ছে তারা পরে এসে আবার করে নিতে পারো, সমস্যা নেই। তো চলো, আমাদের ক্লাস যেহেতু 8:30টায় শুরু হওয়ার কথা, আমরা এখনই শুরু করতেছি। যাদের প্রবলেম হচ্ছে তারা পরে এসে করতে পারো, ডোন্ট ওয়ারিস। তো আজকে আমরা ইউনিট 7 লেসন 3 লেসন 5 এটা দেখবো। আচ্ছা, তো চলো শুরু করি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, 5 স্টার রেটিং এটা। হুম, প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইজ। তো ফ্রেঞ্চের দেখো এফ এখানে ক্যাপিটাল। এফ থেকে ফ্রান্স থেকে ফ্রেঞ্চ আসছে, আর ফ্রাইজ একটা নাউন। তো নাউনের আগে এটা কি হবে? প্রপার নাউন থেকে আসছে, এখানে এটাকে প্রপার অ্যাডজেক্টিভ। ইটস এ প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এ প্লেট অফ ফ্রেঞ্চ ফ্রাইজ, এক প্লেট গরম ফ্রেঞ্চ ফ্রাইজ কথা বলেছে, অ্যান্ড এ হিউজ বার্গার। বার্গার একটা নাউন, নাউনের গেট একটা অ্যাডজেক্টিভ। উইথ আ হট চিজ। তো চিজের পর উজিং, উজিং মানে হচ্ছে চুয়ে পড়া বা বেয়ে পড়া, এরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা, চুয়ে পড়তেছে বা বেয়ে পড়তেছে। লিচিং করতেছে, লিচিং করতেছে বা সিপিং করতেছে, সিপ SEEPING অথবা LCCHING, লিচিং, চুয়ে পড়া বা বেয়ে পড়া যেটা বলি আমরা। কোনটা? চিজ। তাহলে চিজের পরে যেহেতু এটা দিচ্ছে, তার মানে এটা হচ্ছে পার্টিসিপল। আউট অফ ইট, এটা থেকে। তাহলে কি বলছে? এক প্লেট গরম ফ্রেঞ্চ ফ্রাই, আবার একটা বিশাল বার্গার যা থেকে গরম পনির চুয়ে পড়তেছে। উইথ এ কার্বোনেটেড ড্রিঙ্ক। তো ড্রিঙ্ক একটা নাউন, নাউনের গেট একটা অ্যাডজেক্টিভ, কার্বোনেটেড ড্রিঙ্ক। লুকস লাইক এ ট্রিট। যারা আমার সাথে এখন জয়েন করেছে তারা বলো তো এখানে লাইকটা কোন পার্টস স্পিচ হবে? লুকস মনে হয় একটা ট্রিটের মতো। আচ্ছা, তাহলে কি বলছে পুরো একসাথে আমি যদি করি? এক প্লেট গরম ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে একটা বিশাল বার্গার যা থেকে গরম পনির চুয়ে পড়ে, সাথে কোমল একটা পানীয়, দেখতে পুরো একটা কমপ্লিট একটা প্যাকেজ, এবং দেখতে খুব ইয়াম্মি মনে হয়। এই কথা এখানে বলছে। আচ্ছা, ইংলিশ কোনো এক্সাম হয় না, এটা হচ্ছে কারণ হচ্ছে ইংলিশ তো আসলে ওরকম এমসিকিউ নাই। আমরা প্রবাবলি এই প্রোগ্রামে এমসিকিউ পরীক্ষা নেই, তো ইংলিশের এইভাবে এমসিকিউ দিচ্ছি না। কারণ এই প্রোগ্রামটা আমাদের ইংলিশের কনটেক্সটটা এটা হচ্ছে তোমার এইচএসসি ফোকাসড, অ্যাডমিশন ফোকাস না। যদি অ্যাডমিশন ফোকাস থাকতো, যেমন প্রি অ্যাডমিশন যেরকম হয়, তাহলে আমরা হয়তো এমসিকিউর ব্যবস্থা করতাম। কারণ অ্যাডমিশন টেস্টের ম্যাক্সিমাম জায়গাতেই তোমার এমসিকিউ আছে, দুই একটা জায়গা ছাড়া। সো এই সেন্সে একটা দিচ্ছি না আমরা এটা। তাহলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতেই পারছো। এটা কমপ্লিট প্যাকেজের কথা বলছে এটা। তাহলে প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে হট এটাও একটা অ্যাডজেক্টিভ, আর ফ্রেঞ্চ একটা, এটাও একটা প্রপার অ্যাডজেক্টিভ। আর নাউনের অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে, তো ইউ নো দ্যাট। আর উজিং একটা প্রেজেন্ট পার্টিসিপল, আই মিন পার্টিসিপল। আর হচ্ছে লাইক, লাইক কিন্তু এখানে একটা প্রিপোজিশন। লুকস লাইক এ ট্রিট, এটা একটা প্রিপোজিশন হবে। কেন? কারণ এ ট্রিট এটা একটা নাউন। সো নাউনটাকে এই লাইক শব্দটা দিয়ে পুরো বাক্যটুকুর সাথে যুক্ত করে রাখছে। দ্যাটস ওয়াই ইটস এ প্রিপোজিশন। এটা কনজাংশন না মিতুল, ইটস এ প্রিপোজিশন। কিন্তু লাইকের পরে দেখো কোনো বাক্য নাই, সাবজেক্ট আছে, মানে সাবজেক্ট না, একটা আর্টিকেল আছে, একটা নাউন আছে, মানে কোনো ভার্ব টার্ব নাই, বাক্যের কোনো অংশ বা কোনো কিছুই নাই। কিন্তু লাইকের আগে একটা বাক্য আসছে, তো তার মানে কোনো একটা সেন্টেন্সকে, দেখো কোন একটা বিশাল সেন্টেন্সকে কি করলো? যুক্ত করছে। কে? কাকে যুক্ত করছে? সেটা কোনো নাউন অথবা কোনো প্রনাউনকে যদি যুক্ত করে, তাহলে মাঝখানে যে শব্দটা হয় এটা কি হবে? ইটস এ প্রিপোজিশন। তো তার মানে দেখো, এ থেকে একদম পুরা কি করা পর্যন্ত, একদম পুরা লুকস পর্যন্ত, সাবজেক্ট পুরোটা তো সাবজেক্ট। হুম, আর লুকস হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, তো সাবজেক্টের মধ্যে আবার এই দেখো এ প্লেট লুকস, এটা হচ্ছে মেইন। দেখো অফ, এখানে লুকস কেন হয়েছে? এই লুকসটা হয়েছে এ প্লেটের জন্য, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইস অথবা বার্গার টার্গার এগুলোর জন্য হয় নাই। যেমনটা ভালো একটা প্রশ্ন করেছে একজন, লুকস কেন হইলো? যেমন আমি যদি বলি এ প্লেট অফ, এ প্লেট অফ, কি বলা যাবে? রাইস, এ প্লেট অফ রাইস এন্ড কারি উইথ, ডাল বলবো, হ্যাঁ ডাল, লেন্টিল বলি, উইথ লেন্টিল ইজ হবে নাকি আর হবে? তারপর হচ্ছে ভেরি ইয়ামি, কোনটা হবে বলো তো এখানে? রাইট ফর্ম অফ ভার্ব চিন্তা করলে a plate of rice and curry with lentil is নাকি আর ভেরি ইয়ামি, কোনটা হবে?
ওকে, ভেরি গুড। কোনটা এখানে হবে? তো খুব ভালো করে বুঝো আগে, এখানে যেহেতু এটা হচ্ছে ভার্বের পজিশন, তার মানে আমি বুঝতে পারছি এটা পুরোটাই হলো সাবজেক্ট। মেইনলি একটা ভার্বের আগের কি থাকে? সাবজেক্ট থাকে। তার মানে ইজ অথবা আর, যেহেতু এই পজিশনটা হচ্ছে ভার্বের, তার মানে আগে পুরোটাই হলো সাবজেক্ট। এবার সাবজেক্টটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। অফ, অফটাকে আমি যদি একটা প্রেপোজিশন চিন্তা করি, তাহলে অফের আগে কি থাকবে? অফের আগে থাকবে হ্যাড ওয়ার্ড, মানে প্রধান শব্দ। আর প্রিপোজিশনের পরে কি থাকবে? এক্সটেনশন, মানে সম্প্রসারণ। দেখো তুমি চাইলে এটা আরো অনেক বাড়াইতে পারো, এক প্লেট অফ রাইস, তারপর কি বলো, বিরিয়ানি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু তুমি বলতে পারো। বাট মনে রাখবা এখানে মেইন কোনটা? হ্যাডওয়ার্ড। তাহলে হ্যাডওয়ার্ডের সাথে ম্যাচ করে এখানে কি হবে? এটা ইজ হবে। এটা আর হওয়ার কোনো চান্স নাই। এটা রাইট ফর্ম অফ ভার্বসে পড়াইছিলাম তোমাদের। তাহলে মেইন বাক্যটা হচ্ছে এ প্লেট ইজ ভেরি ইয়ামি। কিসের প্লেট? কিসের প্লেট? তাহলে এইটুকু হচ্ছে, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এরা। অবজেক্ট তুমি জানো নাউন হয়, তাহলে রাইস এন্ড কারি উইথ লেন্টিল, পুরোটাই হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। একটা নাউন না তো একাধিক নাউন, তাহলে নাউন ফ্রেজ। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। সেম গোজ হিয়ার, এখন এরকমই হয়েছে। এ প্লেট, অফের পরে দেখো ব্লা ব্লা ব্লা, হট থেকে একদম পুরো কার্বনেটেড ড্রিঙ্ক পর্যন্ত পুরোটাই তুমি কি বলতে পারো? নাউন ফ্রেজ বলতে পারো, কারণ একটা নাউন না, একাধিক নাউন আছে। তাহলে এই প্লেটের সাথে এখানে কি হচ্ছে? লুকস। এ প্লেট লুকস লাইক আ ট্রিট। একটা প্লেটকে, মানে পুরো কমপ্লিট প্যাকেজটাকে একটা ট্রিটের মতো মনে হয়। তাহলে কিসের প্লেট? এই জিনিসগুলো প্লেট, এই জিনিসগুলো প্লেটের মধ্যে আছে। আর তার মানে এখানে চিজ ছিল, চিজটা বেয়ে পড়তেছে, তাহলে চিজ হুইচ ইজ ওজিং, এখানে হুইচ ইজ ছিল। হ্যাঁ, আচ্ছা, এটাকে তোমার কি বলা হয়? এটাকে ইংলিশ গ্রামারে বলা হয়, একটু কথা বলি, ভালো করে শিখিয়ে দেয় এটা ব্যাপারটা। এটাকে বলা হয় রিডিউসড ক্লজ। হোয়াট ইজ দিস? এটা কি তোমাদের ক্লাসে পড়াইছি আমি? বলতো, চ্যাট বক্সে একটু জানাও তো। রিডিউস ক্লজের ব্যবহার আমরা শুধু যে কি বলে রাইটিং এর মধ্যেই দেখি না, অনেকেই তোমরা হয়তো ব্যবহার করো, কিন্তু বুঝে বা না বুঝে অনেক সময় ইউজ করো। রিডিউস ক্লজ কি পড়াইছি? কোলন কেন দিছে? কোনটা কত, কোথায় কোলন, কোলন কেন দিছে? কারণ কোলন 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 দিছে বিশাল, যে এ পুরো বিশালটা মানে একটা কমপ্লিট প্যাকেজ, একটা প্যাকেজ। প্লেটের মধ্যে এইগুলো সব মিক্সড করে থাকতেছে, তো সবগুলাকে একসাথে কমপ্লিট প্যাকেজ চিন্তা করছে, এই কারণে এটা কি করছে? কোলনটা দিচ্ছে, আর কিছু না, আর কোনো কারণ নেই। আচ্ছা, কিছুটা বলছিলাম, কিছুটা বলিনি। আচ্ছা, এটা একটা, আমি যদি বলি হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান হু ইজ এক্সপেরিয়েন্সড, EXPERIENCED, হি ইজ এ ম্যান হু ইজ এক্সপেরিয়েন্সড ওয়েন্ট দেয়ার। এই একটা বাক্য বললাম। আচ্ছা, তাহলে দেখো, হি ইজ এ ম্যান হু ইজ এক্সপিরিয়েন্সড, তাহলে আমি এই যে হু ইজ এক্সপিরিয়েন্সটাকে আমি রিডিউস করে, রিডিউস মানে কি? কমায় ফেলবো। কেমনে কমায় ফেলবো? এই হুইচটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি এই যে একটা ভার্বের ভিটি ফর্মকে তুমি জানো একটা অ্যাডজেক্টিভ বেশি ইউজ করা যায়, তো রেদার এ ম্যান, হি ইজ এ ম্যান এক্সপিরিয়েন্সড, এখানে এক্সপিরিয়েন্সের পজিশনটা না দিয়া আমি কি করতে পারি? আমি এটা নাউনের আগে ইউজ করে ফেলতে পারি। তাহলে করলে কি হয়? এই নাউনের সাথে, মানে সাবজেক্টের সাথে এই ভার্বটার লিঙ্ক করা যায়। তাহলে পুরো বাক্যটাকে আমি প্যারাফ্রেজিং করে এরকম লিখতে পারি, হি ইজ আনএক্সপেরিয়েন্সড, EXPERIENC, এক্সপেরিয়েন্সড ম্যান, হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান। তাহলে হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স ম্যান, এটাকে আমি প্যারাফ্রেজিং করে আমি কি করতে পারি? যেহেতু আবার এখানে একটা ভার্ব আছে, সরি, এখানে একটা ভার্ব ছিল, এখানে একটা ভার্ব ছিল ওয়েন্ট, আবার এখানে ইজ ছিল একটা, তাহলে পুরাপুরি সবকিছু সব দিক দিয়ে আমি রিডিউস করে ফেলাই। তাহলে আমি কি এরকম করতে পারি? এই হি ইজটাও বাদ দিয়ে দিই যদি, তাহলে এরকম কি বলতে পারি? অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান ওয়েন্ট দেয়ার, পারি? কত জায়গায় আমি রিডিউস করে ফেলছি। রিডিউস মানে হচ্ছে কমায় ফেলছি, কমায় ফেলছি কিনা বলো এটা। এখানে এইগুলা কমায় ফেলছি, এইখানে কমায় ফেলছি, অর্থের কোনো কি পার্থক্য হয়েছে? বা অর্থ কি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে? নাকি অ্যাকচুয়াল ব্যাপারটাই সেম রইলো? পুরো ব্যাপারটাই সেম রয়েছে কিনা আগে সেটা বলো, চ্যাট বক্সে জানো। ইম্পর্টেন্ট কিন্তু রিডিউস ক্লজের ব্যবহার তুমি যদি ভালো করে করো, কোথায়? সামারিতে বা যে কোনো রাইটিং এর মধ্যে, যে কোনো রাইটিং এর মধ্যে তুমি যদি রিডিউস ক্লজের ব্যবহার ভালো করে করতে পারো বা করো, তাহলে লেখার মান কিন্তু অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে যে সামারি লিখতে গেলেও ভালো করে তোমার কিন্তু রিডিউস ক্লজের ব্যবহারটা যদি তুমি ইউজ করতে পারো, তাহলে খুব ভালো হয়। তো তার মানে রিডিউস ক্লজটা কোথায় চলে আসতেছে? কিসে চলে আসতেছে? তার মানে যে হু ইজ এরকম যখন থাকে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমি রিডিউস করে করে আমি কই চলে গেছি? এটাকে আমি সিম্পলে চলে গেছি। এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সবাই বলো। কমপ্লেক্সকে রিডিউস করে করে রিলেটিভ প্রোনাউন ভার্বটা রেগুলার সরায়া মেইন ইনফোগুলা ঠিক রাখা, মেইন অর্থ চেঞ্জ না করে আমি পুরো একটা সিম্পল বাক্যে বানায় নিয়ে গেছি। দিস ইজ কল্ড রিডিউস ক্লজ। খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা কিন্তু অনেক বাক্য এরকম দেখি। তো এই বাক্যগুলোকে তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে রিডিউস করে করে
কোনো তথ্য বাদ না দিয়া সব তথ্য নিয়ে বাক্য যদি এরকম প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজ মানে কি একটা বাক্যকে ঘুরায় লেখা। খেয়াল করে দেখো এই পুরো বাক্যটিকে আমি কিন্তু ঘুরে এখানে লিখছি, কোনো তথ্য বাদ দেয়নি, কোনো তথ্য বাদ নিয়ে দিয়ে ইনফরমেশন সবগুলো ফিক্স রেখে ঠিক রেখে একটু ঘুরে লেখাকে এটাকে প্যারাফ্রেজিং বলে। এবং এই প্যারাফ্রেজিং রাইট আপের মধ্যে, ইংলিশ রাইটিং বা যে কোনো রাইট আপের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট বি এ গুড রাইটার, you have to use a lots of a paraphrasing by through রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউনের যে ক্লজগুলো আছে বা রিলেটিভ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এগুলো থ্রুতে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দিতে বলছি। আজকে একটা পাবো, আজকে একটা এক্সাম্পল আছে, আজকে একটা পোল দিছি এটা দিয়া, তো থাকুক সেখানের জন্য এটা উঠানো থাকুক। তাহলে এখন মোটামুটি হয়তো বুঝছো, আজকে পোল যখন আসবে তখন আবার এটা ডিটেলস আলোচনা করবে, একটা পোল নিছি এটা নিয়ে, এটার মতো ম্যাচ করা। তারপরে দেখি দিস ক্যালোরি রিচ জাঙ্ক ফুড। তাহলে ফুড বুঝতে পারছো একটা নাউন, নাউনের আগে জাঙ্ক, এটা একটা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারো, এটা একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলতে পারো। তাহলে দিস এটা এই আবার এটা কি হবে, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ দিসের পরে এখানে নাউন আছে, নাউনকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দিস একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ক্যালোরি রিচ জাঙ্ক ফুড ডাজ লুক মাউথ ওয়াটারিং। তাহলে মাউথ ওয়াটারিং মানে কি, দেখতে মানে অনেক জিভে জল আসার মতো, মাউথ ওয়াটারিং। তাহলে এই ক্যালোরি রিচ, ক্যালোরি অনেক, জাঙ্ক ফুডটা ডাজ লুক কেন হয়? লুকস দিলে কি হইতো, শুধু লুকস দিলে কি হয়েছে, ডাজ লুক কেন দিল? আচ্ছা, যেমন আমি যদি বলি আই বিলিভ, যেই কথা BELIV, আই বিলিভ দ্যাট হি উইল কাম, আমি বিশ্বাস করি যে সেখানে আসবে। কিন্তু আমি যদি এখানে, এটা তো ঠিক আছে বাক্য, কিন্তু আমি যদি বলি আই ডু বিলিভ দ্যাট হি উইল কাম, এটাও ঠিক আছে। এখন কথা হচ্ছে, তুমি যদি একটা মেইন ভার্বের আগে যদি কোনো কিছু এরকম ডু, ডিড, ডাজ, অ্যাকচুয়াল ভার্ব থেকে তুমি বের করে নিয়ে আসো, তার মানে সেই বাক্যটার মধ্যে কি হয়, এমফেসিস করা হয়, জোর দেওয়া হয়। তার মানে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে সেখানে আসবে, কিন্তু আই ডু বিলিভ দ্যাট, আমি অবশ্যই বিশ্বাস করি। মাস্টের যে কনটেক্সটটা, যে অর্থটা আসবে, যে স্ট্রেস দিবে, যে এমফেসিস করবে একটা সেন্টেন্সের মধ্যে, সেই কনটেক্সটটা কিন্তু এখানে ক্লিয়ার হবে। তাহলে বিলিভের আগে কোন একটা ভার্ব যদি এরকম থাকে, যেমন হেল্পস যদি থাকে, তাহলে এটাকে কি করতে পারো, ডাজ হেল্প যদি দাও, তাহলে কিন্তু হি হেল্পস দ্য পুয়ার, এটা যে কথা, হি ডাজ হেল্প দ্য পুয়ার, দুটো সেম কথা না, একটু না হলেও এখানে স্ট্রেস বুঝাচ্ছে, জোর দেওয়া বুঝাচ্ছে। সেম গোজ হিয়ার। দিস ক্যালোরি রিচ জাঙ্ক ফুড ডাজ লুক মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং তো ঠিক আছে, কিন্তু মাউথ ওয়াটারিং মানে কি, খুব বেশি অ্যাপিলিং, মানে মেন বাক্যটাকে আরো বেশি জোর দেওয়া বুঝাইছে, অ্যাকচুয়াল বাক্যটাকে জোর দেওয়া বুঝাইছে কোনটা, এই ডাজ দেওয়াটা। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো, স্ট্রাকচারটা কেন হয়েছে এটা এরকম। বাট কিন্তু ইজ নোন টু বি নিউট্রিশনালি পুয়ার। তাহলে পুয়ার একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে তাহলে কি অবশ্যই অ্যাডভার্ব বসে, তাহলে নিউট্রিশনালি একটা অ্যাডভার্ব। তাহলে পুয়ার কিন্তু একটা অ্যাডজেক্টিভ। পুয়ারের ভার্ব ফর্মটা কে পারে বলো দেখি, পুয়ারের ভার্ব ফর্মটা কি হবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড দেন অ্যাডভার্ব। পুয়ারের নাউন ফর্মটা কি হবে, পুয়ার তো একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পুয়ারলি, তো এটার ভার্ব আছে, নাউন ফর্মটা কি হবে, কে পারে? খুবই ইম্পর্টেন্ট, ভেরি গুড, দিস ইজ পোভার্টি, POVERTY, পোভার্টি হচ্ছে দারিদ্রতা, সেটা হচ্ছে একটা নাউন, আর এটা ভার্ব কি হবে, পোরেস্ট তো সুপারলেটিভ ডিগ্রি, পোর আর পোরেস্ট। নৌশিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইম্পোভারিশ একদম মুখস্থ করে রাখবা, IMPOVERISH, গরিব করা বা গরিব হওয়া, ইম্পোভারিশ, ইটস এ ভার্ব। এটা কিন্তু অনেক অ্যাডমিশন টেস্ট গুলোতে আসে, বলে যে পুয়ারের ভার্বটা কি, তাহলে ইম্পোভারিশ। সব একবার মুখে বলো, একবার লিখে দেখাও, এখানে চ্যাট বক্সে আমাকে লেখো, চ্যাট বক্সে আমাকে লিখে দেখাও, ইম্পোভারিশ, IMPOVERISH, ইম্পোভারিশ, দিস ইজ দ্য ভার্ব ফর্ম দ্য ওয়ার্ড পুয়ার। একবার একটু মুখে বলো, একবার লেখো, তাহলে একটু মাথায় ঢুকে গেছে এটা শব্দটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ইম্পোভারিশ, তাহলে আশা করি এই প্যাসেজের যে ফার্স্ট যে স্লাইডটা, এই স্লাইডটা সবকিছু এখানে বুঝতে পারছো। তাহলে এখানে অ্যাডওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম, তারপর এখানে পার্টিসিপল নিয়ে কথা বলেছিলাম, লাইক নিয়ে কথা বলেছিলাম, তারপর এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বললাম, বাট একটা কনজাংশন এখানে, আর এখানে পুয়ারের ডেরিভেটিভ গুলো দেখালাম, আর নিউট্রিশনাল এটা তো একটা অ্যাডভার্ব। এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা? তাহলে ইজ নোন টু, অ্যাক্টিভ না প্যাসিভ বলো, চ্যাট বক্সে জানাও। ইজ নোন টু, এইটুকু কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ? ইজ নোন টু প্যাসিভে আছে। তাহলে নোনের পরে নর্মালি কি হয়, টু হয়। নোনের যদি প্যাসিভ করো, যেমন আই নো হিম, এটাকে কি করলে প্যাসিভ যদি করতে যাও, তাহলে কি হবে, প্যাসিভ করলে কি হবে, হি ইজ নোন টু মি।
তাহলে প্যাসিভ করলে নোনের পরে আসলে নর্মালি কি হয়, টু হয়। ঠিক আছে, এরকম কোনো বাক্য বলতে পারবা যেটা প্যাসিভ কিন্তু নোনের পরে বাই হয়? পারবা কেউ? এনিওয়ান এলস? যে প্যাসিভ বাক্য কিন্তু নোনের পরে টু হয় না, নোনের পরে বাই হয়? এনিওয়ান? কেউ বলতে পারবা এরকম কোনো বাক্য যে প্যাসিভ বাক্যটা নোন হইছে কিন্তু নোনের পরে টু হয় নাই, বাই হইছে? আচ্ছা, দেখতে পাচ্ছি। তাহলে পড়ছো সবাই, এ ম্যান ইজ নোন, এ ম্যান ইজ নোন, তারপরে বাই দ্য কোম্পানি হি কিপস। পড়ছো এরকম কোন প্রভাব? এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, বাংলায় অর্থ হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ক্লিয়ার? তাহলে নোন এখানে বাই হয়েছে এটা। তাহলে আমার টেকটা কি, প্যাসিভ করার সময় নোনের পরে নর্মালি টু হয়, একটা জায়গা আছে যেখানে নোনের পরে বাই হয়। এটা সবাই বুঝছো? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আশা করি এই পেজটুকু সবগুলো বুঝছো। তারপরে চলে যাই আমরা, জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড, এটা নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে। ওকে, জাঙ্ক ফুড আর ফাস্ট ফুডের কথা বলছে এটা। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হ্যাজ বিকাম হয়েছে ইনক্রিজিংলি পপুলার। দিস ইজ পপুলার, ইনক্রিজিংলি এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে এটা একটা অ্যাডজেক্টিভ। ইনক্রিজিংলি বর্ধিষ্ণুভাবে বাড়তেছে আর কি, বাড়া যেটা, হ্যাঁ বাড়তেছে। আচ্ছা আচ্ছা, ইনক্রিজিংলি যদি একটা অ্যাডভার্ব হয়, এটার অ্যান্টোনেমটা লিখে দেখাও তো। ইনক্রিজিংলি একটা অ্যান্টোনেম লিখে দেখাও। প্রান্তীয় রায়, প্রশ্নই তুমি বুঝো নাই। আমার প্রশ্ন ছিল যে নোনের পরে বাই কখন হয়, নোনের পরে বাই কখন হয়, নোনের পরে টু না, আমার প্রশ্ন ছিল সেটা। তাহলে ইনক্রিজিংলি কি হবে, ডিক্রিজিংলি। ভেরি গুড, ডিক্রিজিংলি হবে এটা। বাই দা ওয়ে, যখন কোনো কি বলে ভোক্যাবুলারির মধ্যে তোমার জিজ্ঞেস সিনোনিম সেন্টোনিম জিজ্ঞেস করে, তাহলে যেটা যে পার্সেস স্পিচে থাকবে ঠিক তার বিপরীত সেম পার্সেস স্পিচ আনার চেষ্টা করবা। কেন? কারণটা কি? কারণ সেম পার্সেস স্পিচ যদি মেনটেন করতে না হইতো তাহলে তার প্যাসেজ দিত না। প্যাসেজ দেওয়া মানে কি, প্যাসেজে কোনো শব্দ বলে দেওয়া মানে কি, মানে প্যাসেজের কনটেক্সটে শব্দটা কোন পার্সেস স্পিচ সেটা তুমি চেক আউট করবা, দেন ওই পার্সেস স্পিচের আলো কি সেটা সিনোনিম বা অ্যান্টোনিম দিবা। ঠিক আছে, প্যাসেজটা দেওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে তুমি যেন পার্সেস স্পিচটা যেটা যেভাবে দেয় সেটা ওইভাবে দাও। নাহলে তো প্যাসেজ দরকার ছিল না, একটা শব্দ দিয়ে বলতে পারতো বিপরীত শব্দ কি, তার বিপরীত শব্দ যে কোনোভাবে লিখতে পারতাম। তাহলে ডিক্রিজিংলি বলা লাগবে এটা। হ্যাঁ, জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার ফুড চয়েস। কি বলছে? জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড ক্রমবর্ধমানে জনপ্রিয় খাদ্যে পরিণত হচ্ছে বা হয়েছে। আইডিয়ালি, আদর্শগতভাবে, কমা দিছে, বলতো কমা দিছে। তোমাদের কাছে কানেক্টর পড়াইছিলাম যে পুরো একটা বাক্যকে মডিফাই করে করে আইডিয়াল প্লাস লি, আইডিয়ালি জাঙ্ক ফুডস আর ডিফাইন্ড, জাঙ্ক ফুডসকে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ হিসেবে, কি হিসেবে, অ্যাজ কি হিসেবে, প্রসেসড ফুড, প্রক্রিয়াজাত করা খাবার। তোমরা যারা কি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তোমরা যারা জাহাঙ্গীর কবির নাম শুনেছো, উনি প্রবাবলি রমজানের আগে মানে সৌদিতে গিয়ে, যে মক্কা শরীফে গিয়ে প্রবাবলি প্রসেস ফুড নিয়ে কিছু কিছু কথা বলছে। তো এটা নিয়ে নেটিজেন্সটা খুব মানে দুইটা ভাগে ভাগে গেছে, অনেকে বলছে এটা ভালো, অনেকে বলছে এটা খারাপ। তখন কিন্তু থিমটা ছিল প্রসেস ফুড, মনে আছে? দেখছো সবাই? নেটিজেন্সরা পরে দেখছো না, পুরো বাংলাদেশের সবাই প্রায় দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা পক্ষ ওনাকে সাপোর্ট করেছে আর একটা পক্ষ বলছে না এটা ঠিক হয় নাই, উনি এখানে কেন গিয়ে এগুলো বলতে গেছে, উনি তো এখানে এতে কাফ করতে গেছে, এতে কাফে গিয়ে তো লাইভে আসা যায় না, এরকম অনেক কিছু বলছিল। খেয়াল করছো কেউ? তাহলে সেখানে কিন্তু প্রসেস ফুড নিয়ে কথা বলেছিল। তো জাঙ্ক ফুডটা এটা একটা প্রসেস ফুড, এটা একটা প্রক্রিয়াজাত করা খাবার। তার মানে কি, ধরো এটার ইনগ্রেডিয়েন্টস বা কাঁচামাল বা উপাদান কোথেকে তৈরি হয়েছে, ভূমি, মাটি থেকে তৈরি হয়েছে। তো মাটি থেকে তৈরি হইতে হইতে তোমার প্লেটে যখন আসবে তখন সরাসরি হুবহু আসে না। যেমন তুমি যদি কোনো ফ্রুটস খাও, যেমন ধরো কি কি বলা যায়, টমেটো খাওয়া যায় বা যে কোনো কিছু, একদম পুরো জমি থেকে ওইটা তোমার প্লেটে আসতেছে, মাঝখানে কোনো প্রসেসিং করার দরকার হয় না। ইটস নট আ প্রসেস ফুড, ইট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কি বলা যেতে, ফ্রম দ্য ল্যান্ড টু প্লেট, ল্যান্ড থেকে একদম সরাসরি প্লেটে আসছে, মাঝখানে কোনো প্রসেস নাই, কোনো প্রসেসিং নাই। তো সেটা কি তুমি জাঙ্ক ফুড বলতে পারো না। কিন্তু জাঙ্ক ফুড কোনটা, মাঝখানে অনেকগুলো প্রসেস হয়ে তারপর তোমার প্লেটে আসবে তুমি খাবা। অ্যাকচুয়ালি যেটা যেভাবে প্রডিউস করা হয়েছিল বা যেটা কাঁচামাল বা র ম্যাটেরিয়াল যেভাবে প্রডিউস করা হয়েছিল সেটা সেম ভাবে না। আইডিয়ালি জাঙ্ক ফুডস আর ডিফাইন্ড অ্যাজ প্রসেস ফুড, আদর্শগতভাবে জাঙ্ক ফুডকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়, কোনভাবে, একটা প্রসেস ফুড হিসেবে, উইথ সাথে কিসের, নেগলিজিবল মানে নেগলেক্ট করা হয়, অবজ্ঞা করা হয়, মানে চিন্তাই করা হয় না, গণাই না এরকম। হ্যাঁ, নিউট্রিয়েন্ট ভ্যালু, ভ্যালু মানে তো মূল্য, মানে সামান্য পুষ্টিগুণ সমৃদ্ধ,
মানে যার পুষ্টিগুণ খুবই সামান্য, মানে কি বলে একদম পুরা ফার্ম থেকে বা কাঁচামাল থেকে উঠাই তোমার প্লেটে যখন আসতেছে অনেকগুলো প্রসেস ওয়েতে আসতেছে, আসার কারণে বিভিন্ন প্রসেসের থ্রুতে তার যেই ন্যাচারালিটি, যেটা অথেন্টিসিটি, যেটা টোটালি কি হয়, টোটালি ভ্যানিশ হয়ে যায়। তো এখানে টোটালি বা অ্যাবসলিউটলি জিরোর কাছাকাছি হয়ে যায়। এখানে বলছে উইথ নেগলিজেবল নিউট্রিয়েন্ট ভ্যালু, যার পুষ্টিকর মান বা স্বাস্থ্যকর যে মানটা অনেক নেগলিজেবল, অনেক কম আর কি, তুলনামূলক কম, খুবই সামান্য। অ্যান্ড আর অফটেন বা অফেন যেটাই বলো, আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অফটেন বলে আর ব্রিটিশ অফেন বলে, হাই অ্যান্ড অফটেন হাই ইন সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট। আচ্ছা, তো কি বলছে এখানে, এটা আদর্শগতভাবে জাঙ্ক ফুডকে ডিফাইন করা হয় একটা প্রসেস ফুড হিসেবে, এবং যা খুব সামান্য পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে এবং অনেক বেশি পরিমাণ লবণ থাকে, সুগার থাকে অ্যান্ড ফ্যাট থাকে। তো লবণ, চিনি এবং চর্বি অত্যাধিক মাত্রায় কোথায় থাকে, সেটা জাঙ্ক ফুডে থাকে। বাট কিন্তু উই অফটেন কনফিউজ, প্রায়ই, তাহলে অফটেন একটা কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ একটা ভার্বকে মডিফাই করতে বুঝতে পারছি। এই অফেন হাই একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অফেন এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? 5টা পার্সন স্পিচকে মডিফাই করে, নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন ছাড়া 5টা। তার মধ্যে এখানে একটা অ্যাডজেক্টিভ আর এখানে হচ্ছে একটা ভার্ব। তাহলে বাট উই অফেন কনফিউজড ফাস্ট ফুড উইথ জাঙ্ক ফুডস, তার মানে ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড দুটো সেম না, পার্থক্য আছে। চলো আমরা সেটা পড়তে যাব। ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড যেহেতু সেম না, মিলিয়ে ফেলি, পার্থক্যটা কোথায়। এখানে বলছে হাউ আর দে ডিফারেন্ট, কোয়েশ্চেন ফর ইউ। এখানে ডিফারেন্ট এটা কোন পার্সন স্পিচ, চ্যাট বক্সে জানাও। অফটেন এখানে অ্যাডভার্ব, ডিফারেন্ট, হাউ আর দে ডিফারেন্ট, ভেরি গুড। এই ডিফারেন্ট নাউন কেমনি নেন, এই তাসনিয়া ভার্ব কেমনে, নুসরাত নাউন কিভাবে ডিফারেন্ট, এমনি প্রশ্ন করলে হবে ডিফারেন্ট কেমনে কি? বি ভার্বের পরে কি বসে, পড়াইছি না? আমি যদি বাক্যটা বানাইতাম দে আর ডিফারেন্ট, তাহলে বি ভার্বের পরে কি বসে, বেসিক থেকে আসো না। বি ভার্বের পরে কি বসে, একটা বি ভার্ব, বি ভার্বের পরে কি বসে, বি ভার্বের পরে নর্মালি ভার্ব প্লাস আইনজি বসতে পারে, আবার বি ভার্বের পরে একটা ভার্বের ভিত্রি ফর্ম হইতে পারে, আবার বি ভার্বের পরে নাউন হইতে পারে, আবার বি ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার বি ভার্বের পরে একটা অ্যাডভার্ব হইতে পারে। এটা ইম্পর্টেন্ট, 5টা জিনিস হইতে পারে বি ভার্বের পরে, নর্মালি। তাহলে কোনটা বসছে বলো তো দেখি। এই তোমাদের ক্লাসে কি 5টাই পড়াইছি আমি, বলো? 1 2 3 4 5, পুরা একটা বাক্যের স্কেলিটন, স্কেলিটন হচ্ছে কঙ্কাল। একটা হিউম্যান বডিতে মেইন যেমন স্কেলিটন হচ্ছে পুরো কঙ্কাল, এই কঙ্কালের উপরে মাংস হয়ে হিউম্যান বডি গঠিত হয়, তেমন ইংরেজি পুরো স্কেলিটন হচ্ছে এটা। বি ভার্বে পরে এই 5টা যে কোনো একটা বসতে পারে। পড়াইছি এগুলা? ইয়েস, নো, চ্যাট বক্সে জানাও। পড়াইছি এগুলা যে বি ভার্বে পরে ভার্ব প্লাস আইএনজি বসে। ধরো হি ইজ গোয়িং, তাহলে ইজ একটা বি ভার্ব, তারপরে গোয়িং, তারপর হি হ্যাজ গন, বি ভার্বে পরে আবার ভি থ্রি, তারপর হি ইজ এ ডক্টর, ডক্টর একটা নাউন, হি ইজ এক্সিলেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ স্মার্ট, হি ইজ হ্যান্ডসাম, এরকম বলি, তাহলে ইজ বি ভার্বের অ্যাডজেক্টিভ বসে। আবার অ্যাডভার্বও হইতে পারে, তখন সেটাকে লোকেটিভ অ্যাডভার্ব বলে। বি ভার্বের পরে যখন অ্যাডভার্ব বসে তখন সেটাকে লোকেটিভ অ্যাডভার্ব বলে, লোকেটিভ অ্যাডভার্ব। হোয়াট ইজ দিস, এটা কিরকম? যেমন সে এখন কোথায়, হি ইজ হোম, মানে হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে। সে এখন কোথায়, সে এখন সেখানে, হি ইজ দেয়ার। কোথায়, সে এখন এখানে, বা সে এখন সেখানে, হি ওয়াজ দেয়ার, সেখানে ছিল সে, তাহলে ওয়াজ দেয়ার, সে কোথায় ছিল, হি ওয়াজ দেয়ার। তাহলে ওয়াজ এর পরে দেয়ার, দেয়ার মানে কি প্লেস বুঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব প্লেস, লোকেটিভ অ্যাডভার্ব, এরকম ছিল। ঠিক আছে, ডান, সবগুলো পড়াই দিলাম এখানে। এটা তাহলে ডিফারেন্ট নিয়ে কথা বলতেছিলাম, তাহলে আর এর পরে তাহলে ডিফারেন্ট, তাহলে 5টার যে কোনো একটা হবে। এটা কি ভার্ব প্লাস আইএনজি? উত্তর হচ্ছে নো। ভি থ্রি, নো। এটা কি অ্যাডজেক্টিভ? চান্স আছে। এটা কি নাউন? নো। এটা কি একটা অ্যাডভার্ব? তাও নো। তাহলে এটা অ্যাডজেক্টিভই হবে। এটা তাহলে ডিফারেন্টের অন্য ফর্মগুলো আমরা দেখি। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, এন্ড এটা একটা অ্যাডভার্ব। তো ডিফারেন্ট, দিস ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, DIFFERENT, ডিফারেন্ট। আর ডিফারেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর ভার্বটা হচ্ছে ডিফার, DIFFER, ডিফার। আর নাউনটা হচ্ছে ডিফারেন্স, DIFFERENCE। একদম ক্লিয়ার? তাহলে ডিফারেন্স, ডিফার, ডিফারেন্ট, আচ্ছা ডিফারেন্টলি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ডিফারেন্স, ডিফার,
ডিফারেন্ট আর হচ্ছে ডিফারেন্টলি হয়ে গেল। তো হাউ আর দে ডিফারেন্ট, কারা কারা ডিফারেন্ট, দে মানে কারা, মানে ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুডটা কিভাবে আলাদা, কিভাবে ডিফারেন্ট, কিভাবে ভিন্ন, অর হোয়াট ইজ জাঙ্ক ফুড রিয়েলি, অথবা জাঙ্ক ফুড আসলেই কি, এটা প্রশ্ন করেছে এখানে, আসলেই কি জিনিস। তো এখানে বলছে দেখো জাঙ্ক ফুড আর প্রসেস ফুড, এটা একটা প্রক্রিয়াজাত করা খাবার। ফুডস এর পর এখানে কনসিস্টিং, এখানে দেখো রিডিউস ক্লজ করে দিছে, বলো তো কেমনে, হুইচ আর কনসিস্টিং, তাহলে হুইচ আরটা বাদ দিয়ে দিছে, কথা কি বুঝতেছ, চ্যাট বক্সে জানাও সবাই। জাঙ্ক ফুডস আর প্রসেস ফুড, হুইচ আর কনসিস্টিং বাদ দিয়ে দিছে, জাঙ্ক ফুডস আর প্রসেস ফুডস কনসিস্টিং অফ, তাহলে ফুডস একটা নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করেছো, তার মানে এটা পার্টিসিপল, বুঝতেছো? ওকে ডান, এবার ক্লিয়ার হয়েছে। তো জাঙ্ক ফুডস আর প্রসেস ফুড কনসিস্টিং অফ হাই ক্যালোরিজ, জাঙ্ক ফুডস একটা প্রক্রিয়াজাত খাবার যেটা উচ্চ ক্যালোরি দ্বারা পূর্ণ, বাট কিন্তু দ্যাট ইজ কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হয় ওয়ানলি কেবলমাত্র অ্যাজ এ ব্রড আমব্রেলা, আর্টিকেল আছে, আমব্রেলা একটা নাউনের আগে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাজ হলো হিসেবে, তাহলে নাউনের আগে বসছে, তাহলে অ্যাজ কি হবে, একটা প্রিপোজিশন, আর তুমি জানো একটা প্রিপোজিশনকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে, তাহলে ওয়ানলি কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। একদম ক্লিয়ার, এই প্যাটার্ন গুলো বুঝতেছো কিনা, কেমনে সেন্টেন্সটা হইলো। ডিফারেন্সিয়েট একটা ভার্ব হয়, ডিফারেন্সিয়েট যদি ভার্ব হয় তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা নাউন। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আমরা দেখি দিস ফুডস, এই খাবারগুলা আর প্রিপেয়ার প্রস্তুত করা হয় ইন এ ওয়ে, একটা পদ্ধতিতে বা একটা মানে প্রিপেয়ার করা হয়, দ্যাট যে দে লুক অ্যাপিলিং, তাহলে লুকের পরে অ্যাপিলিং দিছে, লুকটা জানি কি ভার্ব। দুটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপিলিং কি জিরার না পার্টিসিপল, যদি এটা বের করতে পারো তারপরে আমাকে জানাবা লুকটা এটা কি ভার্ব। নাম আছে, সব পড়াইছি এগুলো। দিস ফুডস আর প্রিপেয়ার্ড ইন এ ওয়ে, এই খাবারগুলো এমন ভাবে প্রস্তুত করা হয় যে দে লুক অ্যাপিলিং, অ্যাপিলিং মানে হচ্ছে আকর্ষণীয়, আর এনজয়েবল এবং উপভোগ্য মনে হয়। কি হবে কোনটা? ভেরি গুড, তাহলে অ্যাপিলিংটা কি হবে, কার জন্য আনছি এখানে এটা অ্যাপিলিংটা আমরা আনছি দেয়ের জন্য, তাহলে দে অ্যাপিলিং, লুক অ্যাপিলিং না, দে অ্যাপিলিং, তাহলে দেয়ের জন্য এটা আনছো, তার মানে এটা কি, এটা একটা পার্টিসিপল, ইটস আ পার্টিসিপল। তাহলে কোন ভার্বের পরে পার্টিসিপল বসে, পার্টিসিপল নরমাল একটা অ্যাডজেক্টিভ, কোন ভার্বের পরে জানি বসে, লিঙ্কিং ভার্ব, মনে আছে? ইয়েস নো, চ্যাট বক্সে জানো, লিঙ্কিং ভার্ব পর অ্যাডজেক্টিভ বসে, ওকে মনে আছে, থ্যাংক ইউ। এই তো অনেকে পারফেক্টলি জবাব দিচ্ছে, সামির থ্যাংক ইউ ভেরি মাচ। লিঙ্কিং ভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল, খুবই ভালো। তো দিস ফুডস আর প্রিপেয়ার্ড ইন এ ওয়ে, এই খাবারগুলো এমন ভাবে প্রস্তুত করা হয়েছে যে দে লুক অ্যাপিলিং এন্ড আর এনজয়েবল, আর আছে বি ভার্বে পরে, তাহলে এনজয়েবল, তাহলে এই যে কয়টা, পাঁচটা যে কোনো একটা বসে, হয়তো নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে, না হলে ভার্বে ভিত্তি হবে, না হলে ভার্ব প্লাস আইএনজি হবে। পাঁচটার কোনটার মধ্যে পড়ে বলো? আর এনজয়েবল, বি ভার্বের পরে আর এনজয়েবল, কোনটা হবে? খুবই ভালো, অ্যাডজেক্টিভ। তাহলে সব এটিকে বোঝা যায় যে এনজয় থেকে আসছে এনজয়েবল, তাহলে এই সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা নর্মালি একটা অ্যাডজেক্টিভ হয়, এনজয়েবল। তাহলে এই সাফিক্স, প্রিফিক্স না সাফিক্স পরে যুক্ত হয়েছে, তাহলে এই সাফিক্স যদি কোনো একটা শব্দের শেষে থাকে এনজয়েবল, তাহলে আর কিছু শব্দ বলে দিই, এনজয়েবল বলতে পারে অ্যাভেইলেবল, আর কি হয়, অ্যাভেইলেবল, এনজয়েবল, আর কি হয়? কমফোর্টেবল, সুটেবল, প্লেজারেবল, ভেরি গুড, আর ক্যাপেবল, হ্যাঁ, প্যালাইটেবল, ফিবল, হ্যাঁ, কাউন্টেবল, রিলেটেবল, মুভেবল, ভেরি গুড, অনারেবল, এই তো অনেক অনেক শব্দ আসছে, দেখছো? তুমি দেখো অনেক শব্দ তুমি কিন্তু পারো, কিন্তু একটু মাথা খাটাইও, তাহলে দেখবো অনেক শব্দ তোমার রাডারের মধ্যে ধরা পড়তেছে, অনেক জানো, তুমি কিন্তু অনেক জানো, মোটামুটি 12 বছরে কিন্তু অনেক শব্দ পড়ছো, কিন্তু কখনো হয়তো পার্সন স্পিচ গত ভাবে এগুলো চিন্তা করো নি, এগুলো হয়তো একটু সমস্যা হয় মাঝে মাঝে, উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজে যখন কোনো কিছু শব্দ ইনসার্ট করতে সুযোগ আসে, তখন হয়তো একটু বসাইতে সমস্যা হয়, বাট তুমি কিন্তু শব্দ জানো, এরকম না যে ইউ হ্যাভ মানে একদম জিরো, নাথিং এলস, এরকম না, শব্দ জানো, কিন্তু হয়তো এটা মানে সিঙ্ক করতে পারতেছো না, লাইনে যেটা কনটেক্সটের থ্রুতে এটা হয়তো সিঙ্ক করতে পারতেছো না, তো টেক ইউর টাইম, শব্দ তারপরে এমনি যেগুলো চলে আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এটুকু হয়েছে এটা। তাহলে আমরা এতক্ষণ যাবত পড়তেছিলাম যে জাঙ্ক ফুড আর হচ্ছে তোমার ফাস্ট ফুডের মধ্যে ডিফারেন্স। ফাস্ট ফুড, হ্যাঁ, এই ফাস্ট শব্দটা কি হয় এটা নিয়ে একটু কথা বলি। FAST, ফাস্ট ফুড, ফাস্ট বললো না, উচ্চারণটা ফাস্ট হলে মনে হয় বেটার।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলি না, এই যে নাউনের আগে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এই যে শব্দটা, হ্যাঁ, এটা কি কি হইতে পারে? এটা তোমার কি কি হয়? এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা অ্যাডভার্ব হইতে পারে, এটা ভার্ব হইতে পারে, হ্যাঁ, এটাকে আবার আইনজি দিয়ে আবার নাউন বানানো যেতে পারে, অনেকগুলো করা যেতে পারে। কোনটা বলা লাগবে বলো? এই চারটার মধ্যে কোনটা বলা লাগবে, নাকি সবগুলোই পারো এখানে? এই ফার্স্ট শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন, কোনটা বলা লাগবে? কোনটা বলা লাগবে নাকি সবগুলোই পারো এখানে? এমসিকিউতে বেশি মার্কস পাও না, কেন পাও না? সমস্যা কোনখানে? নাউন বলা লাগবে? ইট ওয়াজ আ লং ফাস্টিং। আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে তো আমরা নাউন নাউন বানাতে পারছি এটা। তাহলে ইট ওয়াজ এ লং ফাস্টিং মানে কি? এটা একটা অনেক লম্বা উপবাস থাকা বা অনাহার থাকা, ফাস্টিং করা বলি না, ফাস্টিং। তাহলে এটা হচ্ছে নাউন হয়ে গেছে। ভার্ব, ইউ হ্যাভ টু ফাস্ট, তোমাকে উপবাস থাকতে হবে। টু রিডিউস, আর ই ডি ইউ এস সি, টু রিডিউস, কি বলা যাবে? টু রিডিউস স্ট্রেস, স্ট্রেস কমানোর জন্য তোমার কি করতে হবে? উপবাস করতে হবে, বা ওয়েট কমানোর জন্য। আর অ্যাডভার্ব কেমন হবে? অ্যাডভার্ব যদি বলি হি ran fast, বুঝতেই পারছো ভার্বকে মডিফাই করছে, এটা অ্যাডভার্ব। আর এটা নাউন, নাউনকে ডিসক্রাইব মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হইছে, অ্যাডভার্ব হইছে, ভার্ব হইছে, এন্ড নাউন হইছে। হ্যাঁ, ফার্স্টিং এখানে জিরার নামে নাউন। তো এবার দেখি আমরা এটা। সো তাই ইউ আর কেমিক্যালি প্রোগ্রামড, সো ইউ আর কেমিক্যালি প্রোগ্রামড, ইউ আর কেমিক্যালি প্রোগ্রামড। তাহলে এখানে আর আছে, এখানে ভার্বের ভিতরি ফর্ম আছে, তার মানে ডেফিনেটলি ইটস অ্যান অ্যাডভার্ব। টু আস্ক ফর মোর, তাহলে তোমার ব্রেনটাকে এমনভাবে এটা অ্যালিউরিং করবে, প্রলুব্ধ করবে, ফাস্টফুডগুলো এমনভাবে অ্যাপিলিং করে, অ্যাপিটাইজিং করে বানাবে যে তোমার ব্রেন এটাকে এমনভাবে প্রোগ্রাম হইছে বা আছে অলরেডি, দেখলে খেলে খাইতে ইচ্ছা করে। যেমন রমজানের সময় কিন্তু ভাজা পোড়াটা খাওয়া খুব ডেফিনেটলি ভালো কিছু না, বাট সেটা আমরা খাইতাম। কারণ আমাদের ব্রেনটা ছোটবেলা থেকে বা সবসময় থেকে এমনভাবে প্রোগ্রাম করা, যেটা দেখো কেমিক্যালি একটা প্রোগ্রাম করা, যে দেখলে এইগুলো ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা হয়। কিন্তু আফটার ইফেক্ট কিন্তু অনেক সমস্যা হয়, অনেকেরই সমস্যা, যদি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে না, অনেক প্রবলেম হইতো এটা। আর দেখো এগুলো কিন্তু খুব খারাপ শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, ডুবু তেলে ভাজা, সবাই জানি আমরা। আর তারপরে এগুলো খাইতে ভালো লাগে। রমজানের সময় সারাদিন উপবাস থাকার পরে খাইতে কিন্তু চরম ভালো লাগতো। কারণ কি? কারণ তোমার ব্রেন বা আমাদের ব্রেন কেমিক্যালি কি করে প্রোগ্রাম করা, এটাকে এগুলো এমনভাবে অ্যাপিলিং ক্রিয়েট করতেছে যে আয় খাইতেই হবে, না খাইলে রমজানি মনে হয় ভাঙা যাবে না বা রোজাই হবে না, লাইক ওরকম কিছু। তারপরে দেখি, অ্যাকর্ডিং টু ডক্টর সুনীল শর্মা, সুনীল শর্মার মতে, তো হু ইজ সুনীল শর্মা? ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, বুঝতেই পারছো, একজন ডায়েটিশিয়ান মানে যিনি খাবার, একটা মানুষ, একটা রুগী কিভাবে কি খাবার খাবে ওইটা ডায়েট চার্ট ফিক্স করে দেয় বা ঠিক করে দেয়, ইজ ডায়েটিশিয়ান। আর পুষ্টি বিশেষজ্ঞ, যে ডায়েট চার্ট করার পাশাপাশি এই ডায়েট গুলা কি ধরনের নিউট্রিয়েন্ট ভ্যালু এগুলা ক্যারি করে সেটাও বলে দেয়। ধরো তোমার এক প্লেট ভাত খাওয়া লাগবে বা এক কাপ ভাত খাওয়া লাগবে, এই ভাতের মধ্যে কত ক্যালোরি থাকা লাগবে, এগুলো সবকিছু ফিক্স করে দেয়। তো ডায়েটিশিয়ান মানে চার্ট চার্ট দেয় আর কি, এটা শুনেছো হয়তো বা। অ্যাকর্ডিং টু ডক্টর সুনীল শর্মা, ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, উনি কি বলছেন? কমার্শিয়াল প্রোডাক্টস ইনক্লুডিং সল্টেড, সল্টেড স্ন্যাক, ইনক্লুডিং শব্দটা খুব ইম্পর্টেন্ট, ইনক্লুডিং শব্দটা খুব ইম্পর্টেন্ট। ইনক্লুডিং শব্দটা কোন প্রসেস স্পিচ, কেউ বলতে পারবা? আচ্ছা, মনিবা বলেছে টেস্টে এই প্যারাগ্রাফ থেকে আসছিল। হ্যাঁ, প্যারাগ্রাফ আসে এটা। অ্যাকর্ডিং শুধু না, অ্যাকর্ডিং টু আ প্রিপজিশনাল ফ্রেজ। ইনক্লুডিং কোন পার্সন স্পিচ? মনিবার কোন কলেজ, কোন কলেজে আসছিল এটা শুনি, কোথায় সেটা, ঢাকায় নাকি ঢাকার বাইরে? কলেজের নামটা জানাও। কি হবে এটা? তাহলে ইনক্লুডিংটা কি হবে? ইটস নট এ পার্টিসিপল, একটু কঠিন যদিও এটা, ইনক্লুডিং ব্যবহারটা একটু কঠিন, ভার্ব না। তাহলে ইনক্লুড কি হবে?
ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা বা হওয়া। কেউ পারতেছে না? চোখ কপালে উঠবে নাম কথা শুনে, চোখ কপালে উঠবে। ইনক্লুডিং একটা পার্টিসিপল, ঠিক আছে? ইনক্লুডিং একটা পার্টিসিপল। আমি বাংলাদেশেই থাকি, ঢাকায় থাকি। ইনক্লুডিং কিন্তু একটা পার্টিসিপল না, ইনক্লুডিং নর্মাল একটা পার্টিসিপল না, যদিও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সেন্টেন্সের কনটেক্সটে। আচ্ছা, কিছুদিন আগে, গত সপ্তাহে প্রবাবলি গত শুক্রবারই তো মনে হয় বিসিএস পরীক্ষা ছিল। এরকম একটা প্রশ্ন আসছিল, দেয়ার কিছু একটা ছিল, লাইনটা ভুলে গেছি। বিসিএস এর কোয়েশ্চেনটা ছিল। আচ্ছা, কোশ্চেনটা মনে করতেছি বা দেখতেছি, দেখে তারপর তোমাদের জানাচ্ছি। ওই কোশ্চেনটা ভালো লাগছে, এটা আনকমন কোশ্চেন ছিল। তাহলে ইনক্লুডের ব্যাপারগুলো বলি। এটা হচ্ছে তোমার নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা একটা অ্যাডভার্ব। তাহলে ইনক্লুড, তাহলে ইনক্লুড হচ্ছে কোথায়? INCLUD, ইনক্লুড, CLUD। ইনক্লুড হচ্ছে ভার্ব। এটা কি হবে, এটা কি হবে, আর এটা কি হবে? চ্যাট বক্সে জানো কুইক। আমি বিসিএস এর প্রশ্নটা দেখতেছি, দেখে তোমাকে জানাচ্ছি। আচ্ছা, মনিবা হচ্ছে বেগম রোকেয়া, আচ্ছা কলেজ রংপুরে। ওকে, সবাই জানাও। আমি কোশ্চেনটা দেখে তারপরে এখনই বলতেছি, ওয়েট, একটু ওয়েট করো, খুব ইম্পর্টেন্ট ছোট্ট একটা কনসেপ্ট, ভালো। একটু ওয়েট করো, আমি কোশ্চেনটা এখনই দেখে জানাচ্ছি। কোশ্চেনটা ছিল ছিল what's the question? ওকে, হ্যাঁ পেয়েছি। কোয়েশ্চেনটা ছিল, হি ডাইড, FOLLOWING, হি ডাইড ফলোইং দ্য অ্যাক্সিডেন্ট, ACCIDENT। তো বিসিএস এর প্রশ্ন ছিল এখানে ফলোইংটা এটা কোন পার্টস অফ স্পিচ? অপশন ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, আর হচ্ছে প্রিপজিশন। চারটা, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সিতে ছিল নাউন, আর ডিতে ছিল প্রিপজিশন। কি হবে? ইনক্লুডটা পরে আসতেছি। ওকে, যারা এখানে ফ্রি ক্লাসে ছিল গত শুক্রবারে বা শনিবারে আমার সাথে, তারা হয়তো জানছো, এটা পড়াইছিলাম। এটা ইটস আ প্রিপজিশন। প্রশ্ন আসতে পারে এটা কিভাবে একটা প্রিপজিশন হয়। প্রথমত এটা ফলো ভার্ব থেকে আসে, এই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে অনেক ইম্পর্টেন্ট। এই ফলো ভার্ব থেকে আসে, এই ফলো একটা ভার্ব, এই ভার্বের প্রথমে যদি আইএনজি যুক্ত করো তাহলে সেটা কি হচ্ছে? ফলোইং। একটা ভার্বের পরে আইএনজি যুক্ত করলে তাহলে সেটা নর্মালি কি হয়? পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন একটা পার্টিসিপল প্রিপজিশনের মতো কাজ করে, একটা পার্টিসিপল যখন প্রিপজিশনের কাজ করে, কিভাবে বুঝবে এটা প্রিপজিশনের মতো কাজ করে? কারণ এখানে দ্য অ্যাক্সিডেন্ট এটুকু হচ্ছে তোমার নাউন। দেখতে পাচ্ছি এই নাউনটা কি করছে, এই শব্দটা প্রিপজিশনের মধ্যে কাজ করে এই বাক্যটুকুর সাথে যুক্ত করে রাখছে। দ্যাটস এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপজিশন। এটাকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপজিশন। সাচ লাইক দিস, এখানে ইনক্লুডিংটাও সেম। কোত্থেকে আসে? ইনক্লুড ভার্ব থেকে আসে। তাহলে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে একটা অ্যাডজেক্টিভ তো না, এটা একটা প্রিপজিশনের মতো কিভাবে বাক্যের মধ্যে কাজ করছে? কারণ ইনক্লুডিং এর পরে দেখো নাউন, মিলে সব নাউন। চোখে পড়তেছে বলো তো? একদম ক্লিয়ার হয়েছে এটা? বলো চ্যাট বক্সে জানাও। এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এখন আসতেছে কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে, এগুলো আসতেছে। এগুলো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে অ্যান্সার কিন্তু করাটা খুব কঠিন হয়ে যাবে, ধরা কিন্তু খাওয়া লাগবেই। মানে কেউ হয়তো মেডিকেলে পরীক্ষা দিবা, পুরা বিসিএস প্যাটার্ন ফলো করতেছে এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোতে, আর ঢাকা ভার্সিটির কথা নাই বললাম।
কমার্শিয়াল প্রোডাক্ট ইনক্লুডিং কমার্শিয়াল প্রোডাক্ট অন্তর্ভুক্ত করতেছে কাদেরকে, এই জায়গাগুলোকে, এই জিনিসগুলোকে, তার মানে এগুলো হচ্ছে নাউন। তো নাউনের আগে তাহলে ইনক্লুডিংটা কি হবে? পার্টিসিপিয়াল প্রিপোজিশন। আবার রিক্যাপ করি, হোয়াট ইজ পার্টিসিপল? আমরা একটা ভার্ব প্লাস আইএনজি যখন একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা পার্টিসিপল হয়, কিন্তু এটা তো পার্টিসিপল না, এটা একটা প্রিপোজিশনের মতো কাজ করেছে, কারণ তারপরে নাউন আছে এটাকে। এখন আমরা জিজ্ঞেস করতে পারো, ভাই নাউনের আগে কখন প্রিপোজিশন হয়, নাউনের আগে কখন অ্যাডজেক্টিভ হয়? কখন বলছিলাম একটা নাউনের আগে কখন প্রিপোজিশন হয়? ওই শব্দটা বাদ দিলে যখন একটা বাক্যই হয় না তখন সেটা প্রিপোজিশন। আর নাউনের আগে শব্দকে অ্যাডজেক্টিভ কখন বলে? ওইটা বাদ দিলে সেন্টেন্সে অ্যাপারেন্টলি কোনো সমস্যা হয় না, সেন্টেন্স হয়ে যায়। দ্যাটস আ মেজর ডিফারেন্স বিটুইন প্রিপোজিশন এন্ড অ্যাডজেক্টিভ। নাউনের আগে কখন প্রিপোজিশন বসবে আর কখন অ্যাডজেক্টিভ বসবে। অনেক কথা বুঝুই নেই ব্যাপারটা, কি বলতে চাইলেন, অনেকক্ষণ কথা বলছি। যেমন হি রিডস, দেখো হি রিডস ইন আ গুড স্কুল, সে একটা ভালো স্কুলে পড়ে, রিডস ইন এ গুড স্কুল। তারপরে হি গোজ, টু স্কুল, সে স্কুলে যায়। তো দুইখানে দেখো স্কুল কিন্তু নাউন, এখানে স্কুল নাউন, এখানে স্কুল নাউন, দেখতে পাচ্ছি এখানে নাউনের গুডটা কি, গুডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর এখানে টুটা কি, টুটা কিন্তু একটা প্রিপোজিশন। কখন নাউনের আগে মুখস্থ পারি বলে না হয় বলতেছি, তো সিস্টেম কি ধরবো কেমনে? সবসময় কি নাউনের আগে প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভ কমন গুলোই আসবে, আনকমন গুলো আসবে না? তখন আমি বুঝবো কিভাবে? ভালো করে বুঝো, এখানে দেখো গুড বাদ দিয়ে দাও, এখানে তুমি টু বাদ দিয়ে দাও। খেয়াল করে দেখো, হি রিডস ইন এ স্কুল, তার মানে নাউনের আগে একটা শব্দকে অ্যাডজেক্টিভ কখন বলবা ওইটা বাদ দিলে সেন্টেন্সে কোনো সমস্যা হয় না, সেন্টেন্স হয়ে যায়। তার মানে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ কখনো একটা বাক্যের ম্যান্ডেটরি কোনো পার্ট না, এটা ছাড়াও সেন্টেন্সটা হয়ে যায়। বাট নাউনের একটা শব্দকে আমি প্রিপোজিশন তখনই বলবো ওই শব্দটা বাদ দিলে একটা সেন্টেন্সই হবে না, বাক্যই হবে না। দেখো হি গো স্কুল হয় নাই, সে এখন কোথায়? সে এখন বাড়িতে। হি ইজ অ্যাট হোম, কোথায়? সে এখন বাড়িতে। তাহলে দেখো অ্যাট বাদ দিলে বাক্যই হয় না, হি ইজ হোম, সে বাড়ি, হয় না। নাউনের আগে শব্দকে অ্যাডজেক্টিভ কখন বলবো ওইটা একটা ম্যান্ডেটরি কোনো পার্ট না, ওটা সেন্টেন্স থেকে বাদ দিলে বাক্যের সমস্যা হবে না। কিন্তু নাউনের একটা শব্দকে তুমি প্রিপোজিশন তখনই বলবা ওইটা বাদ দিলে সেন্টেন্সই হবে না। তাহলে এখানে ইনক্লুডিং অনেকে তো বলতে পারে, তাহলে এটা তো নাউন, চুইংগাম একটা নাউন, ক্যান্ডি নাউন, সুগারি নাউন, ডেজার্ট সুগারি ডেজার্টস একটা নাউন, ফাস্ট এগুলো একটা নাউন। তাহলে নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হবে না প্রিপোজিশন হবে? ডিসিশনটা কেমন নিব? এই ইনক্লুডিং বাদ দিয়ে দাও, তাহলে কমার্শিয়াল প্রোডাক্টস এটা হইলো। কমার্শিয়াল প্রোডাক্ট অন্তর্ভুক্ত করে, তার মানে বাক্যের অর্থ ধরার জন্য ইনক্লুডিংটা রাখতেই হবে। তো তার মানে এই নাউনের আগে ইনক্লুডিংটা কি হবে? প্রিপোজিশনের মধ্যে কাজ করছে। এইবার কি স্পষ্ট হয়েছে? ক্লিয়ার? তাহলে কি হবে? এটা ভার্বটা হবে ইনক্লুড। নাউন হচ্ছে ইনক্লুশন, INCLUSION, ইনক্লুশন হবে এটা, ঠিক আছে? তারপর ইনক্লুডেড, CLUDED, ইনক্লুডেড, আর এখানে নাই। তাহলে ইনক্লুশন হবে ইনক্লুডেড। ইম্পর্টেন্ট, মাথায় রেখো, পার্টিসিপাল প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট। তো হইল, সুনীল শর্মা কি বলছে? কমার্শিয়াল প্রোডাক্টস যেগুলো অন্তর্ভুক্ত, এইগুলো অন্তর্ভুক্ত সল্টেড স্ন্যাক ফুড, চুইংগাম, ক্যান্ডি, সুগারি ডেজার্ট। সুগারি কি? সুগারি মানে কি বলছে এখানে? মিষ্টান, চিনি যুক্ত। তাহলে সুগার থেকে সুগারি, তাহলে সুগারি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে ডেজার্ট কিন্তু একটা নাউন, বুঝতে পারছো আশা করি এটা। তারপর ফ্রাইড ফাস্ট ফুড, তারপর এটা কি বলছে এখানে? ভাজা ফাস্ট ফুডের কথা বলছে। অ্যান্ড সুইটেন্ড কার্বোনেটেড বেভারেজ, বেভারেজ মানে হচ্ছে পানীয়, তাহলে এটা হচ্ছে একটা নাউন। নাউন আগে কার্বনেট যারা বানানো হয়েছে এটা একটা অ্যাডজেক্টিভ। সুইট থেকে সুইটেন্ড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সুইটেন্ড হচ্ছে মিষ্টি কোমল পানীয় কথা বলছে এখানে, সুইটেন্ড কার্বোনেটেড বেভারেজ। এগুলোকে কি বলছে? ডক্টর সুনীল শর্মা এগুলোকে ফাস্ট ফুডের কথা বলছে। দ্যাট হ্যাভ আছে লিটল মানে কি? নট মাচ অর নো নিউট্রিশনাল ভ্যালু, এগুলোর কোনো খুবই সামান্য, মানে নট মাচ বেশি না, কিন্তু অথবা শূন্য পুষ্টিগুণ, বাট হাই ইন ক্যালোরিজ, কিন্তু ক্যালোরিতে অনেক পরিপূর্ণ, অনেক উচ্চ পরিমাণে ক্যালোরি যুক্ত, সল্ট অ্যান্ড ফ্যাটস, লবণ এবং চর্বিযুক্ত। মে বি কনসিডার্ড, এগুলোকে কনসিডার করা যেতে পারে জাঙ্ক ফুড হিসেবে। জাঙ্ক ফুডের এখানে ডেফিনেশন দিচ্ছে, কিন্তু এটা জাঙ্ক ফুডের মেইন ডেফিনেশনটা কোনটা? এই যে অনেক কমার্শিয়াল ফুড প্রোডাক্টস, কমার্শিয়ালি যে, তার মানে কি? কমার্শিয়াল কি করে? কমার্স মানে হচ্ছে ব্যবসা, তার মানে যে খাবারগুলো নিয়ে ব্যবসা করে, তার মানে তোমার ফার্ম থেকে বা কাঁচামাল থেকে তোমার প্লেটে আসা পর্যন্ত অনেকগুলো প্রসেসড ওয়েতে, মাঝখানে যে প্রসেস হয়ে তোমার কাছে যে আসতেছে, এই প্রসেস যখন যখন হয়, তখন এই প্রসেসগুলোর মধ্যে কিন্তু ব্যবসা আছে। যেমন চিপস খাচ্ছ, পটেটো চিপস খাচ্ছ, পটেটো উৎপন্ন কই হচ্ছে? ল্যান্ডের মধ্যে, জমির মধ্যে, তোমার হাতে আসতেছে প্রসেসড হয়ে, তো মাঝখানে প্রসেসিং কে করলো? চিপস কোম্পানি প্রসেস করলো, তার মানে এখানে একটা বিজনেস আছে, এখানে একটা কমার্শিয়াল প্রোডাক্টস বলছে, এটা ব্যবসা রিলেটেড প্রোডাক্ট, তার মধ্যে ইনক্লুডিং হচ্ছে এইগুলা। আশা করি এবার কথাগুলো ভালো করে বুঝছো, ক্লিয়ার? তাহলে ব্যবসা রিলেটেড প্রোডাক্টগুলোর মধ্যে, এবং যেটার কি নাই, খুব লিটল, নট মাছ, অথবা কোনো নিউট্রিশনাল ভ্যালুই নাই, কিন্তু উচ্চ পরিমাণে ক্যালোরি আছে
লবণ আছে, লবণ আছে, আর কি আছে এখানে, চর্বি আছে, ওদেরকে জাঙ্ক ফুড বলা যেতে পারে বা বিবেচনা করা যেতে পারে। যদিও অল ফাস্ট ফুডস আর নট জাঙ্ক ফুড। ফাস্ট ফুড মানে কি? ফাস্ট মানে তাড়াতাড়ি, যেসব খাবার তুমি কুইকলি প্রিপেয়ার করে ফেলতে পারো, চট করে প্রিপেয়ার করতে ফেলতে পারো, সব তাড়াতাড়ি করা খাবার কিন্তু আর তোমার কি জাঙ্ক ফুড না। সব তাড়াতাড়ি করা খাবার কি ক্ষতিকর? না। তোমার ধর এখন ইচ্ছা হয়েছে বাসায় বাসায় কোনো কিছু নেই, তাড়াতাড়ি করে কোনো কিছু করতে হবে, এখন কি করতে হবে? তুমি সালাদ খেতে অনেক পছন্দ করো, তাহলে টমেটো কেটে ফেলো, গাজর কেটে ফেলো, কিছু সালাদ বানাই ফেললা, খুব তাড়াতাড়ি যেহেতু করে ফেলা, তাহলে দিস কলস ফাস্ট ফুড। তো ফাস্ট ফুড তার মানে কি এটা কি জাঙ্ক ফুড? না, এটা তো জাঙ্ক ফুড না, এটা পুরো ফ্রেশ, গার্ডেন ফ্রেশ সবকিছু। তো সে কথা এখানে বলছো। যদিও অল ফাস্ট ফুড, সকল তাড়াতাড়ি করা খাবারগুলো, তাড়াতাড়ি যেটা মেকআপ করি আমরা, আর নট জাঙ্ক ফুড, মানে জাঙ্ক ফুড না। এ গ্রেট নাম্বার অফ দেম আর, কিন্তু তাদের অনেক সংখ্যার অধিকাংশটাই তোমার কি হবে? জাঙ্ক ফুড। সব জাঙ্ক ফুড কিন্তু আবার, সরি, সব ফাস্ট ফুড কিন্তু আবার জাঙ্ক ফুড না, কিন্তু অধিকাংশগুলাই কিন্তু আবার জাঙ্ক ফুড, এই কথা এখানে বলছে। তারপর ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ বলতো, এখানে আমি আর কি দিতে পারতাম? কানেক্টর হিসেবে আর কি দেওয়া সম্ভব ছিল ফর ইনস্ট্যান্সের পরিবর্তে? হ্যাঁ, দু একটা কানেক্টর। এরিক, সেই অর্থ ডিফারেন্ট। আই এম হোম মানে হচ্ছে আমি, আমি এখন সুখী। আই এম হোম মানে হচ্ছে আমি সুখী, এখন এখন এই এই মুহূর্তে সুখী আছে। নিজের বাড়িতে থাকা মানে সবচেয়ে সুখে থাকা। ঘর, বলি না, হি ইজ এ হোমি, সে এখন ঘর কোনো, হুম, বাড়িতে পছন্দ করে, থাকা পছন্দ করে। তাহলে ফর এক্সাম্পল বলা যায়, ফর ইনস্ট্যান্স বলা যায়, সাচ এজ বলা যায়, লাইক বলা যায়, যায় না? যায়। ফর ইনস্ট্যান্স, সাচ এজ, লাইক, ফর এক্সাম্পল, যায় এগুলা। পুরো বাক্যটা আমি বিয়ে করতে পারি। উদাহরণস্বরূপ, সালাদ মেবি ফাস্ট ফুড, একটু একটু বললাম, একটা সালাদ তাড়াতাড়ি বানানো যেতে পারে, বাট কিন্তু ইজ ডেফিনেটলি নট এ জাঙ্ক ফুড, কিন্তু এটা অবশ্যই একটা জাঙ্ক ফুড না, কথা এখানে বলছে। আশা করি বুঝছো এটা। অন দ্য আদার হ্যান্ড না, হ্যাঁ, নেমলি মানে যথাক্রমে, একজন বলছে নেমলি, নেমলি মানে যথাক্রমে, যথাক্রমে এটা এটা, হ্যাঁ, তাও হয়, এগুলো দেওয়া যেতে পারে। সো প্যাসেজ পড়ার সময় বাংলা অর্থ যখন পড়বে, কারেক্টরটাও ঝালাই করে নিবে, তাহলে সুবিধা হবে, গ্রামারটা অনেক ইজি হবে। সাম ফুডস লাইক, লাইক মানে হচ্ছে যেমন, কিছু খাবার যেমন বার্গার্স, তাহলে যেমন বলছে, তার মানে যেমনের পরে দেখতে পাচ্ছি আমি সব নাউন আছে, তার মানে ডেফিনেটলি এটা প্রিপোজিশন। বার্গার্স, পিৎজা, ট্যাকোস, হ্যাঁ, ট্যাকোস কি বলছে? এক ধরনের মেক্সিকান খাবারের কথা বলছে এটা, ট্যাকোস। মে অল্টারনেট বিটুইন জাঙ্ক এন্ড হেলদি ক্যাটাগরিজ ডিপেন্ডিং অন দ্য ইনগ্রেডিয়েন্টস, ক্যালোরিজ অ্যান্ড প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং। কি বলছে এখানে এটা? Some foods like burgers, pizzas and tacos may alternate between junk and healthy categories. তো জাঙ্ক ফুড এবং স্বাস্থ্যকর খাবার এই দুই ধরনের মধ্যেই হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইনগ্রেডিয়েন্টস। বুঝছো? বার্গার্স, পিৎজা এবং ট্যাকোস, এটা দুই ক্যাটাগরি হতে পারে। এটা জাঙ্ক ফুডও যেতে পারে, এটা আবার ফাস্ট ফুডও যেতে পারে। ফাস্ট ফুড না, হেলদি ক্যাটাগরি যেতে পারে, মানে স্বাস্থ্যের জন্য ভালো হইতে পারে, আবার জাঙ্ক ফুডের মধ্যে যেতে পারে। জাঙ্ক ফুড কখন হবে? যখন ওগুলোর মধ্যে আরো বেশি, ওগুলো তো মোটামুটি একটা প্রসেস ফুড, প্রসেস করা এটা, এটার মধ্যে যদি আরো টেস্টিং, আর কি কি সল্ট আছে না, ডিফারেন্ট টাইপস অফ সল্ট ইউজ করতে, হলে কি হবে? ডেফিনেটলি এটা খুব খারাপ, ডেফিনেটলি শরীরের জন্য খারাপ। তখন সেটা একটা তোমার কি হয়ে যাবে? তখন সেটা জাঙ্ক ফুড হয়ে যাবে। তার মানে এই খাবারগুলো, বার্গার, পিৎজা এবং ট্যাকোস গুলো, এটা দুইটা ক্যাটাগরাইজ করতে পারি আমি, এটা ভালো দিকেও নিতে পারি, এটা খারাপের দিকেও নিতে পারি। তো এটা কিভাবে করব, ভালো বা খারাপের দিকে আমি কিভাবে নিব? ডিপেন্ডিং অন হবে, অর না, ডিপেন্ডিং অন হবে, ডিপেন্ডিং অন দ্য ইনগ্রেডিয়েন্টস, উপাদানের উপর, ক্যালোরিজ অ্যান্ড প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, কিভাবে এগুলো প্রস্তুত করে সেটার উপর ডিপেন্ড করে আর কি, এইটা ভালো বা খারাপ অল্টারনেট হইতে পারে, মানে জাঙ্ক ফুডের দিকে যেতে পারে, আবার হেলদি ক্যাটাগরিজের দিকেও যেতে পারে। তারপরে দেখতে আমরা ফ্রিকুয়েন্ট কনজামশন হচ্ছে খাওয়া, বারবার খাওয়া, ঘন ঘন খাওয়া অফ জাঙ্ক ফুড, ধারাবাহিক ভোজন বা ধারাবাহিক খাওয়া, জাঙ্ক ফুডের খাওয়াটা ইনক্রিজেস, কি ইনক্রিজ করে? দ্য ইনটেক, দা আছে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে নাউন, ইনটেক মানে গ্রহণ করা, ইনটে অফ এক্সেস ফ্যাট, সিম্পল কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রসেসড সুগার। তাহলে যারা বারবার বা অধিকভাবে এই জাঙ্ক ফুড ভোজনটা কি করে? বাড়ায়। কি বাড়ায়? অতিরিক্ত পরিমাণ চর্বি বাড়ায়, তারপর সাধারণ কার্বোহাইড্রেট এবং শর্করা বা চিনির পরিমাণও এগুলো বাড়ায় দেয়। আচ্ছা, তারপর দেখি আমরা এটা হুইচ, যেটা মে লিড টু, লিডের পরে টু হয়, লিড টু মানে ধাবিত করে। আজকে আমরা তো প্রিপোজিশন দেখতে যাবো। মে লিড টু ধাবিত করে, এগিয়ে নিয়ে যায় কোথায়, কিসের দিকে? এ হায়ার রিস্ক অফ ওবেসিটি, ওবেসিটি মানে স্থূলতা, মানে মোটা হয়, অনেক বেশি মোটা হয়ে যায়, অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। ডিসকাসেস কেন লিখছে? ডিসকাসেস তো না, ডিজিজেস, DISEASES, এবং কার্ডিওভাস্কুলার এবং
হৃদযন্ত্রের ধমনী রোগের দিকে নিয়ে যায় আর কি। অ্যামাং আদার ক্রনিক হেলথ প্রবলেমস, আরো অ্যামাং মানে কি আরো অন্যান্য ক্রনিক ক্রনিক অনেক লং লাস্টিং, অনেক সময় ধরে, হ্যাঁ অনেক সময় ধরে শারীরিক চলে, অনেক সময় ধরে শরীরে বাসা বাঁধে ওইসব রোগের সাথে তোমার মোটা হওয়া এবং হৃদযন্ত্রের ধমনী রোগের দিকেও তোমায় ধাবিত করে। কোনটা? এই এত বেশি পরিমাণ হিউজ পরিমাণ ইনটেক করা, কি ইনটেক নেওয়া, কি খাওয়া বা কি কনজামশন করা, ফ্রিকোয়েন্ট কনজামশন, যে এই জাঙ্ক ফুড খাওয়া। তারপর দ্য রিজাল্টিং অবেসিটি মে বিগিন ক্লগিং আপ দ্য আর্টারিজ, এই স্থূলতা, এই যে এত বেশি মোটা হইলো, এই স্থূলতা ধমনীর রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করা শুরু করতে পারে। ঠিক আছে, শুরু করতে পারে। ক্লগিং মানে বাধাগ্রস্ত, বাধা করে, আর্টারি মানে বুঝতেই পারছো ধমনী। অ্যান্ড লে দ্য বেসিস অফ অ্যান ইম্পেন্ডিং, ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন, যেটা আসতেছে, হার্ট অ্যাটাক। এবং আসন্ন হার্ট অ্যাটাকের এটা ভিত্তি রচনা করতে পারে। লে লে মানে হচ্ছে রাখা, কি রাখতে পারে, লে মানে হচ্ছে রাখা, কি রাখতে পারে, দ্য বেসিস অফ অ্যান ইম্পেন্ডিং হার্ট অ্যাটাক, একটা আসন্ন হার্ট অ্যাটাকের ভিত্তি রচনা করতে পারে। তারপরে আমরা দেখি ইট অলসো, ইট হ্যাজ অলসো বিন, তাহলে হ্যাজ আছে এখানে দেখতে পাচ্ছি, তাহলে বিন আছে এখানে, আবার সাজেস্টেড, তার মানে অলসো ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব হবে। এখানে হ্যাজ বিন কেন আসলো? হ্যাজ সাজেস্টেড মানে কি প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাজ বিন সাজেস্টেড মানে কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে ইট হ্যাজ অলসো বিন সাজেস্টেড দ্যাট, এটা পরামর্শ দেওয়া হয় যে ইটিং জাঙ্ক ফুড, মানে ইটিং জাঙ্ক ফুড এফেক্টস, বলো চ্যাট বক্সে কুইকলি জানাই দিবা, ইটিংটা কি হবে, জিরান হবে না পার্টিসিপল হবে? জাঙ্ক ফুড এফেক্টস দ্য ব্রেন, মানে জাঙ্ক ফুড খাওয়াটা এটা এফেক্ট হচ্ছে আক্রান্ত করে, ব্রেনকে আক্রান্ত করে, মস্তিষ্ককে আক্রান্ত করে, ইন দ্য সেম ওয়ে যেভাবে অ্যাজ কনজিউমিং অ্যাডিকটিভ ড্রাগস, যেভাবে 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 মানুষ ড্রাগে আসক্তি হয়, আসক্ত হয়, ওইভাবেই মানুষের ব্রেনকে কি করে অ্যাটাক করে বা আক্রান্ত করে জাঙ্ক ফুড। কারণ দেখলেই হুঁশ থাকে না, খাওয়ার জন্য হুঁশ থাকে না, এটা অবশ্যই একটা জিরান হবে, কারণ এই এফেক্টস একটা ভার্ব, এটা কার জন্য আনছো, ইটিং, খাওয়ার জন্য আনছো, তাহলে ইটিং জাঙ্ক ফুড, তাহলে ইটিং এর জন্য কিন্তু এটা আনছো, সাবজেক্ট পজিশন যেতে বসে তাহলে এটা জিরান হবে, ইটস নট এ পার্টিসিপল। তাহলে ইটিং জাঙ্ক ফুডস এফেক্টস দ্য ব্রেন ইন দ্য সেম ওয়ে অ্যাজ কনজিউমিং অ্যাডিকটিভ ড্রাগস, আসক্তিমূলক ঔষধ বা মাদক যেটা প্রভাবিত করে। ড্রাগ ড্রাগ মানে কিন্তু ঔষধ, কিন্তু এই ড্রাগের পরিমাণ যখন তুমি একটু বেশি পরিমাণে নিবা, আসক্ত যখন বেশি হয়ে যাবে, যখন এটার পরিমাণটা, ডিগ্রিটা, ডোজটা বেশি পড়ে যাবে, তখন সেটাকে আসক্ত, আসক্ত বলা যায়, মাদকাসক্ত, মাদকে আসক্ত। তারপর অ্যান অ্যাডিশন টু জাঙ্ক ফুড, তো জাঙ্ক, সরি অ্যাডিকশন, এডিশন না, অ্যান অ্যাডিকশন টু জাঙ্ক ফুড, তো জাঙ্ক ফুডের প্রতি আসক্তি মে ইভেন রেজাল্ট ইন রিজেকশন অফ হেলদিয়ার ফুড অপশনস লাইক ফ্রুটস, ভেজিটেবলস, সালাদ এটসেট্রা, লিডিং টু ফার্দার লেক অফ নারিশমেন্ট। তো কি বলছে এখানে, জাঙ্ক ফুডের প্রতি আসক্তি মানুষকে ধাবিত করতে পারে অনেক স্বাস্থ্যকর খাবারের দিকে বাদ দেওয়ার পরিস্থিতি, যেমন ফলমূল, এগুলো ভালোই লাগে না। যেমন দেখো আমরা যারা ঢাকায় থাকি, নর্মালি তো ঢাকায় যে কি বলে পাস্তুরিত যে দুধ খাই, এটা খেতে খেতে একটা সময় অভ্যাস হয়ে গেছে। এখন গ্রামে যখন গিয়ে গরু থেকে সরাসরি দুধ খাইতে যাই, তখন কিন্তু ওই দুধ আর দেখা যাচ্ছে ভালো লাগে না বা মজা লাগে না, কেমন কেমন জানি লাগে। কারণ ভেজাল খাইতে খাইতে এখন জিব্বার মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে যে তখন আর সেটা আর ভালো লাগে না। সেই কথা এখানে বলছি কিন্তু এটা, কথা এখানে বলছে যে জাঙ্ক ফুডের প্রতি আসক্তি ইভেন এমন ভাবে মানুষের ধাবিত করে যে ভালো খাবার যেগুলো ফ্রুটস, ভেজিটেবল, সালাদ, এইগুলো খাইতে তার ভাল লাগে না, এবং না খাওয়ার জন্য কি হয়, লিডিং টু, ধাবিত করে তাকে কিসে, ফার্দার ল্যাক অফ নারিশমেন্ট, তার পুষ্টির অপুষ্টির ইয়ে হয়, পুষ্টির ঘাটতি হয় তার শরীরের মধ্যে। এই কথা এখানে বলছে। কথা বুঝতেছো? ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। হ্যাঁ, শব্দগুলো এখানে দিচ্ছে, দেখতে পাচ্ছ, এখানে সিনোনিম, সেন্টোনিম সবগুলাই এখানে আছে, দেখতে পাচ্ছি আমরা, শব্দ আছে, ওয়ার্ডস আছে। ওকে, আচ্ছা দেখি কিছু প্রশ্ন সলভ করি, তারপর আমরা ব্রেকে কি যাবো? আচ্ছা হ্যাঁ, তোমাদের আজকে অনেক রাশ টাইম যাচ্ছে। দ্য ফ্রেজ প্রসেস ফুড মেনশন ইন দ্য প্যাসেজ, কোনটা 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 তাড়াতাড়ি বলবা। দ্য ফ্রেজ প্রসেস ফুড মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, কি বুঝাচ্ছে? containing more than one item on the list of ingredients, food that have been prepared by usual method, transformation of agricultural product into foods, like raw agricultural commodity into refined foods, কোনটা? 3 নাম্বার কেমনে?
কোনটা হবে? ইউজুয়াল মেথড দিয়ে তো ফুডস এটা প্রিপেয়ার করা হয় না, এটা তো হবে না। তারপর ট্রান্সফরমেশন অফ এগ্রিকালচারাল ফুডস ইন প্রোডাক্টস ইনটু ফুডস, মানে কৃষি প্রোডাক্টকে খাবারে পরিণত করলে এন্ড প্রসেস করা নাও হইতে পারে, ভালো তো হইতে পারে এখানে, এটা আবার তাই না, এটা প্রসেস ফুডস নাও বলতে পারি আমি। ধরো এগ্রিকালচারাল ফুডস ভেজিটেবলস, এটা আমি অলিভ অয়েল দিয়ে রান্না করে খাবার বানায় ফেলাইছি, বা লেটুস পাতা এটা আমি কাঁচা খাইতেছি, ধরো এটা এগ্রিকালচারাল প্রোডাক্টস খাবার হিসেবে খাচ্ছি, তাহলে এটা কি খুব, এটা কি জাঙ্ক ফুড, এটা কি প্রসেস ফুড না? ওই সেন্স এটাও বাদ দেওয়া যাচ্ছে। তাহলে হয়তো 1 নাম্বার এবং 4 নাম্বারে কোন একটা হবে, কোনটা তাহলে এবার? র এগ্রিকালচারাল কমোডিটি ইন্টু রিফাইন্ড ফুডস, শুধু এগ্রিকালচারাল কমোডিটিই কেন, এখানেই কেন? তার মানে কি কন্টেনিং মোর দেন ওয়ান আইটেম অন দ্য লিস্ট অফ, এটাও তো হচ্ছে না। কন্টেনিং মানে ধারণ করা, মোর দেন ওয়ান আইটেম, একের অধিক আইটেম অন দ্য লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান, উপাদান হিসেবে এটাও কি হয়, কোনোটাই এখানে ওয়ার্কআউট কি করতেছে? যদি আমি ন্যারো ডাউন করি, মতো দেখা যায় 4 নাম্বারটির মধ্যে কোনো না কোনো ফরম্যাটে এটা ইয়ে করা যায়। এটা তো কন্টেনিং মোর দেন ওয়ান আইটেম, কন্টেন্ট মানে ধারণ করতেছে, একের অধিক আইটেম ধারণ করতেছে, কোথায়? ইন দ্য লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস উপাদান, উপাদানের লিস্টে একের অধিক ধারণ করতেছে, এটা কি প্রসেস ফুড? এটা কি প্রসেস ফুডের সংজ্ঞার মধ্যে বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে এখানে 4 নাম্বারটা বেস্ট অপশন হিসেবে আমি 4 নাম্বারটার মধ্যেই যাবো, র এগ্রিকালচার কমোডিটি ইন্টু রিফাইন ফুডস, এটা রিফাইন করতেছে। তারপরে দেখি আমরা জাঙ্ক ফুডস আর প্রিপেয়ার্ড ইন এ ওয়ে দ্যাট লুক, কি করা যায়? রিভল্ট মানে হচ্ছে রিভল্ট করা, বিদ্রোহ করা না। এন্টাইচিং, এটাই অ্যাপিলিং যেটা বলি আমরা, এটাই হবে। নসেটিং, ভূমি ভূমি ইয়ে করে, আনসফিস্টিকেটেড, পরিশীলিত না, খারাপ যেরকম বলতেছে না। দ্য ওয়ার্ড ইনগ্রেডিয়েন্টস মেনশন ইন দ্য প্যাসেজ রেফার্স টু, ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান, কোনটা হবে? কম্পোনেন্টস অফ নেসেসারি পার্টস অফ সামথিং, আননেসেসারি পার্ট অফ সামথিং, নেসেসারি ওয়ে অফ সামথিং, নাকি এলিমেন্টস ইউজড ফর প্রিজার্ভিং ফুডস, কোনটা? অবশ্যই 1 নাম্বারই হবে, কম্পোনেন্টস এটাই দেওয়া যাচ্ছে। তারপরে দ্য ওয়ার্ড ক্রনিক মেনশন ইন দ্য প্যাসেজ, ক্রনিক মানে হচ্ছে অনেক দিন, ক্রন, ক্রন মানে হচ্ছে টাইম। একটা মুভি বা নোভেল কি পড়ছো, দ্য ক্রনিকল অফ নার্নিয়া, দেখছো বা শুনছো? দ্য ক্রনিকল অফ নার্নিয়া মুভি, নোভেল আছে? ইয়েস, নো, নাকি আজকে আমার কাছ থেকে শুনলাম মাত্র? অনেকে বলছে ইয়েস, শুনেছি আগে, দেখছেও, ওয়াও। তারপরে ক্রনিক তাহলে এখানে কোনটা হবে? কন্টিনিউইং ফর এ লং টাইম, যে অনেক সময়ের কথা বলতেছে, এটাই হবে, অনেক সময়ের কথা বলতেছে। দেখছি, দেখা যাচ্ছে কয়েকজন। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান অ্যাডিকশন টু জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড অ্যাডিকশন রেজাল্টটা কি? কনজিউমিং অফ অ্যাডিকটিভ ড্রাগস, ডিসঅবিডিয়েন্স টু প্যারেন্টস, রিফিউজাল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, রিজেকশন অফ হেলদিয়ার ফুড অপশন। ওইটাই 4 নাম্বারটা এখানে বলা যাচ্ছে ভালো, রিজেক্ট করে দিচ্ছে, হেলদিয়ার ফুড রিজেক্ট করে দিচ্ছে। তার মধ্যে যে ফুড, তার মধ্যে ফুড অপশনস এর মধ্যে এগুলো চলে যাচ্ছে, রিফিউজাল তো রিজেক্ট প্যাসেজের মধ্যে সরাসরি উল্লেখ করা আছে। হোয়াট অ্যাপিলিং মেনশন ইন দ্য প্যাসেজ ক্যান বি বেস্ট রিপ্লেস বাই টেম্পটিং, অ্যাপিলিং, টেম্পটিং, এন্টাইচিং সব সিনোনিমাস। কনফিউজ মেনশন ইন দ্য প্যাসেজ, কনফিউজ কি করে? কনফিউজ করে কোনটা এখানে? টু পারপ্লেক্স অর বিওয়েল্ডার, এটাই হবে কনফিউজ করা। ফ্রিকোয়েন্ট কনজাম্পশন, ও হোয়াট এ ওয়ার্ড, দেখো, দেখছো কেমনে পরীক্ষা আসতেছে, বোর্ড পরীক্ষায় এটা তোমাদের পারতেই হবে, নাম্বার অবশ্যই পারা লাগবে, প্রত্যেক দিন তো এটা বলা যায় না, বহুতবার দেখাইছি এটা। ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ ফুড, জাঙ্ক ফুড ইনক্রিজেস দ্য ইনটেক অফ এক্সেস ফুড, এখানে হাইলাইট ওয়ার্ড ইনটেকটা কি হবে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি নাউন? এটা অবশ্যই পারা লাগবে, কোনো কাহিনী নেই। এটা না পারলে কিন্তু খবর আছে, অবশ্যই খবর আছে, এটা না পারলে বহুত দিন এগুলো ধরে পড়াইতেছি, কি হবে? অবশ্যই নাউন হবে, কারণ এখানে আর্টিকেল আছে আর প্রিপজিশন আছে। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে পজিশনটা অলওয়েজ একটা নাউনের জন্য থাকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? অল ফাস্ট ফুডস আর জাঙ্ক ফুডস, অল জাঙ্ক ফুডস আর নিউট্রিশনাস ফুডস, অল ফাস্ট ফুডস আর নট কনসিডার্ড জাঙ্ক ফুডস, মোস্ট অফ দ্য ফাস্ট ফুডস আর নিউট্রিশন, কোনটা? সব ফাস্ট ফুডকে তোমার জাঙ্ক ফুড হিসেবে কনসিডার করা হয় না। হুইচ ইজ নট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওবেসিটি, ওবেসিটি মানে স্থূলতা, মানে মোটা, কোনটা অ্যান্টোনিম না? তার মানে সিনোনিম কোনটা? লিন, স্লেন্ডার, স্কিনি সবগুলোই তোমার চিকন, কর্পুলেন্স হবে, এটা 2 নাম্বারটাই হবে। এটা খেয়াল করে দেখুন, নট অ্যান্টোনিম, নট অ্যান্টোনিম মানে কি? সিনোনিম জানতে চাইছে এখানে, এটা ঠিক আছে। তাহলে প্যাসেজের দেওয়া আছে এখানে, শব্দের অর্থ
তথ্য না, সেখানে কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে। আশা করি এগুলো নিজের করে করতে পারবো। তাহলে চলো আমরা একটু 2 মিনিট 5 মিনিট একটা ব্রেক দেই, ব্রেকের পর আমরা বাকিটা কন্টিনিউ করব। যদি প্যাসেজ তো আছেই, প্যাসেজ যদি পড়ানো থাকে প্যাসেজ পড়াবো, আদারওয়াইজ এখানে ইনফরমেশন ট্রান্সফার, এটা কি দেখাবো? ফ্লোচার্ট তো দেখানো হয়েছিল একবার, এখন বাকিটা দেখা ইনফরমেশন ট্রান্সফার। এগুলো তো বেশ সহজ, তাই না বলো? ইনফরমেশন ট্রান্সফারটা অনেক ইজি না? প্যাসেজ থেকে সরাসরি তথ্যগুলো ইনফো দিয়ে পূরণ করে ফেলা। ইয়েস, নো? হ্যাঁ, পোল পরে আছে। ফ্লোচার্ট থেকে এই ইনফরমেশন ট্রান্সফারটা অনেক ইজি, তাই না? কি বলো? তাহলে চলো একটা ব্রেক দেই, 45 আমরা ব্রেক করবো, 9:45। বাই দিস টাইম কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তুমি চিন্তা করে দেখো, এইভাবে যদি পার্ট বাই পার্ট চার্ট গুলো মানে ধরে ধরে তোমার পুরা বইয়ের ফার্স্ট পেপার বইটা যদি খুব ভালো করে পড়া যাইতো, শব্দের অর্থ, ভোকাবুলারি, এইভাবে শুধু এইচএসসি তেই না, এটা যদি ক্লাস 6 থেকে এই অভ্যাসটা গড়ে উঠতো তাহলে কেমন হয়তো বলো তো দেখি। এই যে শব্দ ধরে ধরে পার্টস স্পিচ, এই যে ডেরিভেটিভস বের করে করে, শব্দের পজিশন চেক আউট করে, এগুলো বের করে কতটা ভালো হইতো বলো।
ওকে, তাহলে চলো শুরু করি আমরা। একজন প্রশ্ন করেছে টিল আর আনটিলের মধ্যে পার্থক্যটা কি। অনেকবার পড়াইছি, টিল মানে হচ্ছে পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। টিল মানে হচ্ছে পর্যন্ত, আপ টু। টিলকে ইংরেজিতে তুমি আপ টু বলতে পারো, আর আনটিল হচ্ছে টিল নট, যতক্ষণ না পর্যন্ত। এটা হচ্ছে অর্থগত দিক দিয়ে পার্থক্য আর কি। এটা দুটি কনজাংশন হিসেবে আমরা ইউজ করতে পারি সেন্টেন্সের কনটেক্সটে। আচ্ছা, তো এটা তোমরাই বলছো, অনেকেই বলছো এটা নাকি সহজ। ওকে, তাহলে আর আজকের ক্লাসের মধ্যে আর কি টপিক আছে? প্রিপজিশন আছে দেখতে পাচ্ছি, প্রিপজিশন আমরা প্র্যাকটিস করব। তার আগে আচ্ছা কুইজ তো আছে এদিকে। আচ্ছা, প্রিপজিশন আর হচ্ছে কুইজ। তো প্রিপজিশন পড়ানোর আগে কি আমরা কি আরেকটা প্যাসেজ পড়ে আসবো? বলো, একটা প্যাসেজ পড়ে আসবো? ইয়েস নো চ্যাট বক্সে জানো। ওই প্যাসেজটা কি পড়ে আসবো খুব কুইকলি? ওকে, খুব ইম্পর্টেন্ট প্যাসেজ দেখতে পাচ্ছি এটা। চলো এটা পড়ে ফেলাই। উই স্পেন্ড মানি, ইম্পর্টেন্ট এটা প্যাসেজটা। এটা 5 স্টার রেটিং দিব আমি এটা, কারণ অনেক জায়গায় দেখছি এটা পরীক্ষা আসে। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা বিভিন্ন কারণে আমরা টাকা খরচ করি। উই বাই ফুডস, আমরা খাবার কিনি। ক্লথস, এভরিডে এসেনশিয়াল, এসেনশিয়ালস একটা নাউন, অনার্গেট একটা অ্যাডজেক্টিভ। প্রত্যেক দিনের তোমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ইসেনশিয়ালস শব্দটা দেখো। আচ্ছা, একজন প্রশ্ন করেছে নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি ইন্টারফারেন্স উইথ হিজ প্রাইভেসি, ফ্যামিলি, হোম, করেসপন্ডেন্স, নট or not to attacks upon his honor to reputation। এখানে টু অ্যাটাক্স কেন হইল? এখানে অ্যাটাক্স তো নাউন, এখানে টু এর পরে এটা অ্যাটাক্স হচ্ছে নাউন, এখানে অ্যাটাক্স দিছে, এটা ভার্ব না। ঠিক আছে, তাহলে সাবজেক্টেড টু নাউন, আবার নর অথবা নর মানে হচ্ছে না, না টু এটা। তার মানে আগে দেখো সাবজেক্টের পরে টু এর পরে তোমার নাউন আছে, আর এখানে নরের পরে টু এর পরে এখানে নাউন, প্যারাল। তো ইসেনশিয়ালস অত্যাবশ্যকীয় খাবার বা জিনিসপত্র, অ্যান্ড পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এবং ভিন্ন সেবার জন্য আমরা পরিশোধ করি। এন্টারটেইন পিপল, মানুষকে বিনোদন দেই। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। হেল্প আদার্স ইন নিড, ইনের পরে নিড হচ্ছে প্রয়োজন, প্রয়োজনের সময় আমরা সাহায্য করি। অর ইনভেস্ট ইন বিজনেস, অথবা বিজনেসে ইনভেস্ট করি। অ্যান্ড দাস, এবং এইভাবে এই দাস কোন পার্টিসিপেট চ্যাট বক্সে জানাবা, এবং দাসের পরিবর্তে আর কি কানেক্টর এখানে ইউজ করা যেতে পারে সেটাও জানাবা। দাস স্পেন্ড মানি এভরিডে, এবং প্রতিদিন আমরা এইভাবে আমরা টাকা খরচ করি। দাস স্পেন যেহেতু আছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, তাই তো? তো দাস এটা একটা অ্যাডভার্ব, এন্ড দ্যাটস হাউ, এইভাবে স্পেন্ড মানি এভরিডে, প্রত্যেকদিন আমরা টাকা খরচ করি। সো বা ফাইনালি, ওকে, দিস ইজ ওয়ে হাউ। ওকে, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস হাউ, সো, ডাজ, হেন্স, হেন্স মানেও তুমি সো, হেন্স মানেও সো বলা যায়। তো কিভাবে কি খরচ করি প্রত্যেক দিনের অত্যাবশ্যকীয় জিনিসপত্রের জন্য, অনেক এন্টারটেনের জন্য, খাবারের জন্য, বিনোদনের জন্য, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা টাকা খরচ করি। স্পেন্ডিং ইজ এ পার্ট অফ লাইফ, তাড়াতাড়ি জানাবা চ্যাট বক্সে। ইনফ্যাক্ট ছিল এই পাশে দেখো, ইনফ্যাক্ট হচ্ছে বস্তুত, এটা একটা তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইনফ্যাক্ট স্পেন্ডিং এর পরে ইজ বলছে, জিরান্ডা পার্টিসিপল চ্যাট বক্সে জানাবা। ইজ পার্ট অফ আওয়ার লাইফ, খরচ করা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। স্পেন্ডিং আবার এখানে বুঝতেই পারছো এটা একটা জিরান্ড হবে, কারণ মে মেক ভার্ব আছে। আস হ্যাপি, খরচ আমাদেরকে সুখী করতে পারে, অথবা আনহ্যাপি করতে পারে, অথবা অখুশিও করতে পারে, সুখী বা অসুখী দুটোই করতে পারে। ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, কিভাবে এবং কেন আমরা খরচ করি সেটার উপর ডিপেন্ড করে খরচটা আমাদেরকে সুখী বা অসুখী দুটোই করতে পারে। ভালো কথা। হোয়েন উই স্পেন্ড মানি অন থিংস, যখন আমরা জিনিসপত্রের উপর টাকা খরচ করি, উই নিড, আমাদের দরকার, অ্যান্ড উইদিন আওয়ার লিমিট, ইট ইজ গুড, এবং যেটা আমাদের দরকার এবং যেটা আমাদের লিমিটের মধ্যে, আমাদের ধার খরচ করা লাগে না সেটা কেনার জন্য, লিমিটের মধ্যে থেকে আমরা কিনে ফেলতে পারি যেটা আমাদের দরকার, তাহলে সেটা ভালো, ইট ইজ গুড, এটা ভালো। হোয়েন ইট বিকামস এ কম্পালসিভ বিহেভিয়ার, কম্পালসিভ মানে বাধ্যতামূলক আচরণ, যখন এটা কিনতেই হবে বা এরকম কিছু একটা হয়। ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা লাইফকে কি করে, পোস্ট মডিফায়ার, কিন্তু এটা দেখো, ইট মেক্স লাইফ, তাহলে লাইফকে এখানে ডেসক্রাইব বা মডিফাই করছে পোস্ট মডিফায়ার হিসেবে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো তোমার যখন কোনো টাকা পয়সা দিয়ে তো আমরা জিনিসপত্রই কিনি ভালোভাবে লাইফ লিড করার জন্য, তো মাঝে মাঝে দেখা যায় এটা মানুষের জীবনে সুখও আনে, অসুখও আনে, মানে সুখ এবং দুঃখ দুইটাই নিয়ে আসে, ডিপেন্ডিং এটা কেমন দরকার হয়। ভালোভাবে যদি দরকার হয়
ঠিক আছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র, বাট যদি কম্পালসিভ কিনতেই হবে, কি নাই লাগবে এটা, তখন কিন্তু তার লাইফকে এটা স্ট্রেসফুল করে ফেলে। তার সক্ষমতা আছে কিনা এটা তো খুব বড় একটা ব্যাপার। কারণ সক্ষমতা যদি না থাকে, স্বপ্ন দেখলেই তো হয় না। তখন এই সক্ষমতা না যদি, সে যদি তার কি বলে তার লিমিটটা, স্বাদ এবং সাধ্য এই দুইটা বাংলা শব্দ হয়তো শুনেছ। অনেকের স্বাদ মানে অনেক ইচ্ছা আছে কিন্তু সাধ্য নাই, অনেকের আবার সাধ্য আছে, টাকা পয়সা অনেক আছে কিন্তু সেই ইচ্ছাটাও নেই। তো কোনো কিছু কেনার জন্য আবার দুইটাই লাগে কিন্তু এটা। দেখো একটা সময় এটা হিউম্যান লাইফের উপর ডিপেন্ড করে আসলে, না হিউম্যান লাইফ সাইকেল। আমরা হয়তো এখন যে সময়টা, এখন হয়তো আমাদের অনেকের টাকা পয়সা নেই কিন্তু অনেক কিছু করার শখ জাগে। কিন্তু একটা সময় দেখবা লাইফের এরকম সময় যখন দেখবা অনেক টাকা পয়সা হবে কিন্তু সেই ইচ্ছাটা থাকবে না, ইচ্ছাটা মরে যাবে। ঠিক বলছি আমি? হুম হুম। উপরের টাচ, থ্যাঙ্কস ফর ইউর কারেকশন। তারপর কি বলছে, আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় খরচ, অথবা স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস মানে একের সাধ্যের বাইরে খরচ, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, আছে কিছু খারাপ প্রভাব, কিছু খারাপ প্রভাব আছে। ফর ওয়ান থিং, একদিক দিয়ে ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেপ্ট, একদিক দিয়ে এটা অর্থনৈতিকভাবে একদম ধ্বংস বা খারাপের দিকে তোমাকে নিয়ে যাবে। অ্যান্ড ফর অ্যানাদার, অথবা আরেকটা অন্যদিকে, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, অথবা ফ্যামিলির মধ্যে এটা অশান্তি সৃষ্টি করতে পারে। বুঝতেই পারছো? ধরো তোমার স্বাদ এবং সাধ্য, তোমার একটা জিনিস করার, কিনার খুব ইচ্ছা জাগছে, মনে জাগছে, এখন তুমি কোনো উপার্জন করতে পারো না, এখন তুমি তোমার ফ্যামিলিতে বাবা মাকে উপর প্রেশার ক্রিয়েট করবা। তো ক্রিয়েট করলে অনেক কিছুই করতে পারো, সময় করে না অনেক জায়গায়, শোনো না যে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, পরে যখন এত লেভেল অ্যাডিকশন যখন বেড়ে যায় তখন তো টাকা লাগে, তখন না না দিলে ফ্যামিলিতে কি করে ভাঙচুর করে, তো অশান্তি সৃষ্টি হয়, এরকম এই কথা এখানে বলতেছে এটা। অন্যদিক দিয়ে ফাইন্যান্সিয়াল রুইন বা ডেপ্ট, অর্থনৈতিক বা ঋণের দিকে নিয়ে যায় বা ধ্বংসের দিকে নিয়ে যায়, অথবা অন্য দিক দিয়ে তোমার পরিবারের মধ্যে অসুখী নিয়ে আসে, অশান্তি নিয়ে আসে। পিপল হু ওভার স্পেন্ড, যেসব মানুষরা অতিরিক্ত খরচ করে, আর নেভার স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইডের পরে কি হয়, উইথ হোয়াট দে হ্যাভ। চ্যাট বক্সে জানাবা এটা কি ক্লজ নাকি ফ্রেজ, ক্লজ হলে সি লিখবা, ফ্রেজ হলে পি লিখবা। তাহলে কোন ক্লজ বা কোন ফ্রেজ, এটা নামকরণ করবা সবাই। নূর, ইনশাল্লাহ দুইটাই আছে। হ্যাঁ, ওই দিন একটা প্রিপোজিশন, তাহলে উইথ এর পরে এটা কি হবে, এটার ক্লজ হবে, কারণ হোয়াট দে হ্যাভ, দে এর পরে হ্যাভ আছে, তাহলে কি ক্লজ হবে, কি ক্লজ হবে এটা, উইথ যেহেতু আছে প্রিপোজিশনের পরে কি হয়, নাউন, তাহলে এটা কি হবে, নাউন ক্লজ হবে, নাউন ফ্রেজ না। তাহলে উইথ হোয়াট দে হ্যাভ, পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, যে সকল মানুষ অতিরিক্ত খরচ করে তারা কখনই সন্তুষ্ট হয় না তাদের যা আছে। ওকে, দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ডের জন্য খোঁজে বা ব্র্যান্ডের পিছনে দৌড়ায়। ফ্যাশন আইটেমস, ফ্যাশন আইটেমসের উপর দিকে দৌড়ায়। ডিজাইনার ক্লথস অথবা নকশা বিশিষ্ট পোশাকের পিছনে দৌড়ায়। ওভার আ পিরিয়ড অফ টাইম, সময়ের সাথে সাথে ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা একটা অ্যাডিকশন, নেশায় পরিণত হয়ে যায়। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, এবং যেটা মনস্তাত্ত্বিক বা মানসিক একটা সমস্যার সৃষ্টি করে। আছে না কিছু কিছু মানুষ ব্র্যান্ডের দিকে দৌড়ায়, আছে না এরকম কিছু? ওকে। হুম। রাশ এখানে কোথায়, দে অলওয়েজ রাশ। আমার কি বলা দরকার আছে, রাশ কোন পার্টস স্পিচ, এটা চোখে পড়লে কি বের করা যায় না, অলওয়েজ দেখে কি বের করা যায় না রাশ কি হওয়া উচিত? মিরপুরে জানি না, হতেও পারে। সামনে তোমাদের সলভ ক্লাস হবে না, 6 দিন মনে হয়, 6 থেকে 7 দিন, 16 তারিখ থেকে 14 বা 16 তারিখ থেকে হয়তো তোমাদের সলভ ক্লাস হবে, হয়তো অফলাইনে দেখা হয়ে যেতেও পারে, সম্ভাবনা কম, হইতেও পারে, বলা যায় না, বলা যাচ্ছে না এখন। ওভার এ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যান অ্যাডিকশন, সময়ের সাথে সাথে এটা একটা নেশায় পরিণত হয়। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, এটা মনস্তাত্ত্বিক একটা সমস্যার সৃষ্টি করে, এরকম কিছু। ওকে, তারপরে দেখি আমরা নাও ডেস, আজকাল কনজিউমার আইটেমস, ভোগ্যপণ্য আর ডিসপ্লেড, এগুলো প্রদর্শিত হয় ইন স্টোর্স, দোকানে দোকানে, অর ইন অ্যাডভার্টাইজমেন্ট, অথবা বিজ্ঞাপনে, ইন ওয়েজ, এইভাবে যে দে ক্রিয়েট এ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম। বুঝতেই পারছো, মানে আজকাল ভোগ্যপণ্য এমন ভাবে বা বিজ্ঞাপনে বা দোকানের মধ্যে ডিসপ্লে করা হয় যে তোমার কিনতেই হবে, যে কমন কিনতেই হবে। তোমার সাইকোলজিক্যালি তোমার মনে এর মধ্যে একটা কি করে, একটা ফিলিং ক্রিয়েট করে, ইমিডিয়েটলি একটা নিড, যে তোমার দরকারি এটা, এই সমস্ত দ্রব্য তাদের মধ্যে একটা তাৎক্ষণিক প্রয়োজন অনুভব করা যায়। উই হ্যাভ টু বাই দেম, উই আর ফর দেম, আমরা তাদের জন্যই, দে আর ফর আস, তারা আমার জন্য, ঠিক আছে, আমাদের জন্য।
তো ইউ আর মেড ফর ইচ আদার ওইসব পণ্যের জন্য, তখন এটা কিনতে বাধ্য হয়। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড, টেম্পটেড মানে হচ্ছে প্রলুব্ধ হই, টু বাই কিনতে, অথবা ইউজ করতে, অথবা কনজিউম করতে, মানে খাইতে, থিংস এরকম কিছু একটা পণ্য কিনতে, ব্যবহার করতে অথবা ভোগ করতে প্রলুব্ধ হই। ইভেন এমনকি হোয়েন উই ডু নট হ্যাভ এ জেনুইন নিড, যদি আমাদের প্রকৃত কোনো দরকার নাই, এটা না হলেও হইতো, বাট তারপরও আমরা কি করি, এটা মানে আমরা টেম্পটেড হই, প্রলুব্ধ হই, কিনতে বাধ্য হই আর কি, এরকম কিছু একটা। ঠিক আছে, তারপরে দেখি আমরা উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, আমাদের সবারই এখানে সতর্ক হওয়া উচিত বা প্রয়োজন। সেলস পার্সন অফেন এনকারেজ কাস্টমার্স, বিক্রেতারা কি করে, অফেন এনকারেজ করে, প্রায় মানে কাস্টমারদেরকে এনকারেজ করে টু বাই থিংস, পণ্য কিনতে, বাই ফ্ল্যাটারিং দেম, তাদেরকে মিষ্টি কথায় ভুলিয়ে, বলে না অনেক সময়, দেখো না কিনতে যাও না, যে ভাইয়া বাপু এই শার্টটা এক পিস আছে, এটা একমাত্র একমাত্র আপনার জন্য, আর অন্য কারোর জন্য না, দেখেন, আর এই মার্কেটে কোথাও পাবেন না, এটা একটাই, আপনার কপাল কত ভালো, এত বড় আপনার কপাল, রাজ কপাল নিয়ে আসছেন আজকে মার্কেটের মধ্যে, এটা আপনাকে একদম পুরো শাহরুখ খান, ঋত্বিক রোশন সবকিছু ফেল হয়ে যাবে, বলে না এরকম, দেখো না, একদম জাগামত, মানে যত ভাবে ফ্ল্যাটারিং করা যায়, কি কি যায়, সবকিছু এখানে বলে ফেলা এটাতে, তাই না? দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার জন্য একদম পুরো নিখুঁত, এটা আপনার জন্যই বানানো হয়েছে, এই পুরো এতে একটাই পাবেন খুঁজে, আর কি একটাও নেই, অন্য কোনো দোকানেই নেই এটা, আর আপনার জন্য বানানো হয়েছে। কি কপাল আপনার, আজকে আসছেন, আজকে পেয়ে গেছেন। দে উঠছে, তারা আরো বলে, অর ইউ লুক স্টানিং ইন দ্যাট ড্রেস, এই পোশাকে আপনাকে অসাধারণ দেখাচ্ছে, নেভার ফরগেট, কখনোই ভুলে যাবেন না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, তারা একই জিনিস, তারা ভিন্ন ভিন্ন কাস্টমারদেরকে তারা সেম জিনিস বলে, তাই না বলো? সবার এক্সপিরিয়েন্স আছে এগুলোতে কম বেশি। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস, এখানে সাচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ না থাকে জানো, এই সমস্ত কথাতে বা এই সমস্ত শব্দ চয়নে প্রলোভনে না পরিচিত হওয়াই ভালো, এটা বলতেছে এটা। দে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই সমস্ত শব্দ ইউজ করে টু প্লিজ দ্য কাস্টমার্স, কাস্টমারদেরকে সন্তুষ্ট করার জন্য। অ্যাজ অ্যাজ দ্য মোর এ কাস্টমার বাই, যতই যখন একটা ক্রেতা কিনবেন, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, প্রফিট তত বেশি হবে। বলো তো কি বাক্য, দ্য মোর দ্য হায়ার, খেয়াল করছো, ডবল কম্পারেটিভ বলে এটাকে, কি বলে, ডবল কম্পারেটিভ। তো তুমি বলো তো, নর্মালি সুপারলেটিভের আগে কি বসে, সুপারলেটিভের আগে কি বসে, সুপারলেটিভের আগে আর্টিকেল দা বসে, তুমি জানো এটা, কিন্তু এখানে দেখো হায়ার একটা কম্পারেটিভ, আবার মোর একটা কম্পারেটিভ, এই জায়গাতে তোমার কম্পারেটিভের আগে নর্মালি দা বসে। আবার বলি, নর্মালি সুপারলেটিভের আগে দা বসে, কিন্তু কম্পারেটিভের আগে একটা জায়গায় দা বসে, সেটা কোথায়, ডবল কম্পারেটিভ। এরকম কোনো বাক্য বলছো বলো তো, দ্য সুনার দ্য বেটার, সুনার কম্পারেটিভ, বেটার কম্পারেটিভ, তার আগে আর্টিকেল দা বসাইছো, রাইট? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট, এটাই। তারপর ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, অতিরিক্ত খরচ এটা কেবলমাত্র শপিং এর সাথেই সম্পর্কিত না, ইট অ্যাপ্লাইজ, এটা অ্যাপ্লাই করা হয় টু আদার অ্যাক্টিভিটিস এজ ওয়েল, অন্যান্য কাজের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য হয়, সাচ এস ইটিং আউট, যেমন বাইরে খাওয়ার মধ্যেও এটা প্রযোজ্য হয়। ওভার স্পেন্ডিং, অনেকে বাইরে খাইতে গিয়ে, হ্যাং আউট করতে গিয়ে অনেক বেশি খরচ করে, এটাও হইতে পারে, হয়। মেনি পিপল বাই টু মেনি আইটেমস, অনেক মানুষ অনেক প্রকারের অনেক পদের জিনিস কিনে, টু ইট ইন এ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বানানটা অনেক ইম্পর্টেন্ট, মুখে মুখে বলো, সবাই লেখো এটা রেস্টাউরেন্ট, ফ্রেঞ্চ ওয়ার্ড কিন্তু এটা, হ্যাঁ, মুখে বলো আর লেখো, বানানটা লেখো, রেস্টাউরেন্ট, RESTAURANT, রেস্টাউরেন্ট। নুসরাত একদম পুরো পারফেক্টলি কথা বলছো, কাশ্মীর থেকে আনা এক পিস, রেস্টাউরেন্ট, RESTAURANT, রেস্টাউরেন্ট। আচ্ছা, দে ইট, দে ক্যান ইট ওয়ানলি সাম অফ দেম, তারা কেবলমাত্র খুব সামান্যই খেতে পারে, এন্ড রেস্ট আর ওয়েস্টেড, বুঝতেই পারছো, থাকে না অনেক সময় চোখের ক্ষুধা, যে খুব অ্যাপিলিং লাগতেছে, এত, তো সব খাবার তো খাওয়া যায় না, তো এখানে এটাই বলছে, এটা তারা সবটুকু খাইতে পারে না, অনেক একটু খায় হয়তোবা, আর বাকিটাই কি হয়, ওয়েস্টেড হয়, এটাই বলছে এখানে এটা। দে ক্যান ইট ওনলি সাম অফ দেম, তারা খুব কমই খাইতে পারে এবং বাকিটুকু কি হয়, নষ্ট হয়। ইটস নট রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা মোটেও একটা দায়িত্ববান বা দায়িত্বপূর্ণ একটা মনোভাব নয়। হুম, আমরা হয়তো যে খাবারটা টাকা দিয়ে কিনে খাইতে পারি না, নষ্ট করতেছি, অথচ সেই খাবারটা একটা কৃষকের কত পরিশ্রম, ঘামে ভেজা, অনেক, মানে এখন স্কচিং হিট চলতেছে, তার পাশে দেখতেছেন স্কচিং হিট, মানুষ কি করতে পারে না, আগে যেরকম দিনের বেলা কাজ করতে পারতো, এখন দিনের বেলা কাজ করতে পারে না,
ওই ভোর থেকে একদম 10টা 11টা পর্যন্ত কাজ করতে পারে, কারণ এত স্কচিং হিট হয়। তো তারা এত শরীরে মানে মাথার ঘাম পায়ে ফেলা এই খাবারগুলো প্রডিউস করে, আর আমরা সেটা নষ্ট করি, অল্প একটু খাই বাকিটা ইয়ে করি। তো এইটাই হচ্ছে আজব জিনিস। একজনের সব লাইফ স্ট্রাগল করতে করতে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে টাকা পায় না, খুব কম পরিমাণই পায়, এই খাবারের পিছনে ইয়ে করতে পারে, খাবার থেকে পায়, আর আমরা সেই খাবারটা কি করি, নষ্ট করে ফেলি। এই তো উই ক্যানট সিম্পলি ওয়েস্ট ফুড। উই ক্যানট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা কোনোভাবেই খাবার নষ্ট করতে পারি না, বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট। কারণ আমাদের টাকা আছে, কারণ আমরা এইভাবে খাবার নষ্ট করতে পারি না। ইয়াং পিপল ইন এ শপিং মল, ইয়াং পিপল, তরুণেরা শপিং মলের মধ্যে অফেন লুক অ্যাট অ্যান আইটেম, একটা আইটেমের দিকে তাকায়, অন ডিসপ্লে, একটা প্রায় প্রদর্শিত পণ্যের দিকে তাকায়, অ্যান্ড থিঙ্ক, এবং ভাবে, ও আই মাস্ট বাই দিস, আমাদের কিনতেই হবে, আই রিয়েলি নিড দিস, আমার অবশ্যই দরকার। দে মে নট হ্যাভ দ্য মানি, তাদের হয়তো টাকা থাকে না অনেক সময়। মানি নিডেড, দেখছো ভার্বের ভিতরি ফর্ম হিসেবে এটা বসছে, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ, মানি ব্যাগে তাদের প্রয়োজনীয় টাকা নাও থাকতে পারে। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, ওয়াও, ক্রেডিট কার্ডস ইউজ করে। বাট ইউজিং দ্যাম ইজ লাইক টেকিং এ লোন, কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করা এটা পুরোটা একটা লোন। তুমি ব্যাংক থেকে তুমি লোন নিয়ে ক্রেডিটের থ্রুতে তুমি কি করতেছো, ক্রেডিট কার্ড ইউজ করতেছো। আচ্ছা, ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ হুইচ মাইট লিড দ্যাম টু এ ডেপ ট্র্যাপ, এবং যেটা তারা কি করতে পারে, ঋণের ফাঁদে ফেলে দিতে পারে। এবং কেউ যদি ঋণ করতে করতে একদম পুরো কি হয়ে যায়, ঋণ যদি পরিশোধ করতে না পারে, তখন একদম পুরো দেউলিয়া হয়ে যায়। দেউলিয়ার নাম শুনছো? এই দেউলিয়াটাকে ইংরেজিতে কি বলে? দেউলিয়াকে কি বলে? হ্যাঁ, দেউলিয়া, ব্যাংক্রাফট, BANKRUPT, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে কি? দেউলিয়া। শব্দটা হয়তো অনেকে শুনছে, ব্যাংক্রাফট মানে আরো সহজ করে যদি বলি, শব্দটা মানে কি, ঋণ পরিশোধ করার অক্ষমতা। তুমি ধরো অনেক ঋণ করছো, আর তুমি এখন এর পরিশোধ করতে পারতেছো না, তাহলে ঋণ পরিশোধ করার অক্ষমতাকে বলা হয় দেউলিয়া, ব্যাংক্রাফট। তো যাই হোক, দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, সো দে ক্রেডিট কার্ডস ইউজ করে, তারপর ইউজিং দ্যাম লাইক টেকিং লোন। ইফ দে আর নট কেয়ারফুল, দে মাইট লিড দ্যাম টু ডেপ ট্র্যাপ, ঋণের ফাঁদে এটা ফেলে দেবে, বা ঋণের ফাঁদে বা খপ্পরে পড়বে এটা। সামটাইমস, মাঝে মাঝে, চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস, মাঝে মাঝে কি করে বাচ্চারা জিদ করে, কিসের মধ্যে, অন বাইং থিংস, এমন সব জিনিসপত্র কিনতে, দ্যাট চেয়ে দেয়ার প্যারেন্টস ক্যান নট পে, তাদের বাবা মা এটা পরিশোধ করতে পারে না, উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, তাদের বাজেট না বাড়িয়ে কি করতে পারে না, পরিশোধ করতে পারে না। দিস মে হ্যাপেন, এটা ঘটতে পারে, বিকজ চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, কারণ বাচ্চাদের বন্ধুদেরও তা আছে। তার মানে কেন, বুঝতেই পারছো, পিয়ার প্রেশার, PRESSURE, যে আমার বন্ধুর এটা আছে, বাচ্চাদের বন্ধুদের এটা আছে, আমাদের বাচ্চারা বলে যে আমাদেরও লাগবে। পিয়ার প্রেশারের কথা এখানে বলতেছে, দেখা যাচ্ছে। বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, ইটস নট ফেট, মোটেও ঠিক না, অ্যাজ ইট বিকামস এ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, যেহেতু এটা বাবা মার জন্য কি হয়ে যায়, বোঝা হয়ে যায়। ফাইনালি, সবশেষে বা পরিশেষে, বুঝতেই পারছো এটা একটা অ্যাডভার্ব, পুরো বাক্যটাকে মডিফাই করছে। ডু নট গেট ট্র্যাপড বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট। গ্লসি মানে কি, চটকদার, মানে আনরিয়েল বা ফেক বলতে পারো, সিনোনিমস। ডু নট গেট ট্র্যাপড, এটা যদি সিনোনিম জানতে চাই, গ্লসি। তো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না, অন টেলিভিশন, অন ইন্টারনেট, টেলিভিশন বা ইন্টারনেটে। ইউ শুড রেদার আস্ক ইউর সেলফ, আপনার নিজেকে প্রশ্ন করা উচিত। হ্যাঁ, এখানে রেদার কি, রেদার কিন্তু একটা অ্যাডভার্ব, বরং এটা একটা মডেল অক্সিলারি আর একটা মেইন ভার্ব, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আপনার নিজেকে প্রশ্ন করা উচিত, ডু আই নিড দিস, এটা কি আমার দরকার। দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ, সবচেয়ে ভালো পন্থা বা উত্তম উপায় কোনটা, নট টু থিঙ্ক হোয়াট আই নিড, যেটা ভাবা না যে আমার কি দরকার, বাট কি ভাবা দরকার, ক্যান আই ডু ইট, ক্যান আই ডু উইদাউট ইট, যে আমার কি দরকার সেটা কোনো ভাবার দরকার নেই, কি ভাবতে পারি বরং, মানে ক্যান আই ডু উইদাউট ইট, এটা ছাড়া কি আমি চলতে পারি, এটা ভাবা লাগবে। এই কথা এখানে বলছে, এটা ছাড়া কি আমি চলতে পারবো। কম জিনিস ইউজ করার দিকে তারা এখানে কি করতেছে, প্যাসেজটা কি করতেছে, প্যাসেজ তোমাকে হাইলাইট করতেছে বা ড্রাইভ করতেছে এটাকে। সো আমাদের ট্রেন্ডের সাথে মোটামুটি এটা মিলে, আমরা এরকম করি অনেক চারপাশে। তাহলে এটা তো পারবাই না, বলো বি নাম্বারটা পারবা তো না? বি নাম্বারটা, স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, এখানে স্পেন্ডিংটা কি হবে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি নাউন, কোনটা হবে? কোনটা হবে? হ্যাঁ, ভেরি গুড, এটা নাউন হবে অবশ্যই, ডান। তাহলে এবার
পড়ে ফেললাম, দুইটা প্যাসেজই পড়লাম, ইম্পর্টেন্ট প্যাসেজ দুইটাই। ইনফরমেশন ট্রান্সফার আশা করি নিজেরা করতে পারবা, কারণ এটা সরাসরি প্যাসেজ থেকে তথ্য নেওয়া, এটা তেমন কোনো চেঞ্জ হয় না। তো সেটাতে সবচেয়ে ইজিলি 5 মার্ক বা 10 মার্ক পাওয়া পসিবল এটাতে। শর্ট সিলেবাসে মনে হয় কত, 5 না 10। এবার চলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এটা কোত্থেকে দিছে? এটা প্রবাবলি জেডি থেকে দিছে। অরফেনেজ ইজ হাই, পারবো এটা বলো? দ্য অরফেনেজ, চেষ্টা করো, এটা মামি সিং বুদ্ধি 2023 দিছে। দ্য অরফেনেজ ইজ হাই, তারপর ড্যাশ দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, দ্য রাইটার ওয়াজ দেয়ার ড্যাশ অটম, শি প্রিফার্ড পিসফুল, তার মানে জেরি অ্যান্ড দ্য রাইটার, ওই যে রাইটারের কথা গল্পটা এখানে দেখতে পাচ্ছি। শি প্রিফার্ড পিসফুল এনভায়রনমেন্ট টু টু পেন সাম ট্রাবল সাম রাইটিং। এখানে পেন কিন্তু একটা ভার্ব, পেন মানে হচ্ছে কলম দিয়ে লেখা, পেন কিন্তু একটা ভার্ব হইতে পারে, হ্যাঁ, পেন, টু পেন সাম ট্রাবল সাম রাইটিং, এখানে পেন মানে হচ্ছে লেখা, টু রাইট, হ্যাঁ, টু রাইট সাম ট্রাবল সাম রাইটিং। তারপরে she wanted the mountain air to blow dash the malaria from the too long a time dash the subtropics. তারপর she was homesick, তারপর আবার শূন্যস্থান দিচ্ছে the flaming dash maples dash October and for many other things. তারপর she found them all living dash a cabin belonging to হয় হর কথা I নম্বরে the orphanage half a mile away orphanage farm। পুরো টেক্সট বুক থেকে দিছে এটা, বলো নিজে চেষ্টা করো, এবিসিডিতে লেখো। এই যে প্যান কিভাবে ভার্ব, এই বাক্যটার মধ্যে ভার্ব দিছে। শি প্রিফার, তিনি তুলনামূলক পছন্দ করতো, পিসফুল এনভায়রনমেন্ট, শান্তিপূর্ণ পরিবেশ, টু পেন মানে লিখতে, সাম কিছু, ট্রাভেল সাম রাইটিং কিছু, কিছু ট্রাভেল সাম রাইটিং মানে কি কঠিন বা কষ্টকর, কষ্টকর কিছু লেখা লিখতে তিনি শান্তপ্রিয় কোনো এনভায়রনমেন্ট বা আবহাওয়া পছন্দ করতেন, তুলনামূলক পছন্দ করতেন, বাংলা অর্থ এরকম। টেক্সট বুক থেকে দিছে না, বলো দিছে? এটা কোথেকে দিছে বলো, এটা চ্যাট বক্সে জানো এটা কোথেকে দিছে? পুরা টেক্সট বুক থেকে দিছে, অ্যাবসলিউটলি টেক্সট বুক থেকে দিছে এটা, রাইট। এ মাদার ইন ম্যান ভ্যালি এরকম দিছে, এখান থেকে দিছে এটা। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি সলভ করবো, কুইক সলভ করবা, ফাস্ট লিখবা, ফাস্ট। 1 মিনিট সময় দিলাম আমি। দ্য অরফেনেজ ইজ হাই, তারপর এবিসিডি দিয়ে লেখো। ওকে, চলো চলো দেখি আমরা। দ্য অরফেনেজ ইজ হাই, এরপরে এখানে কি হবে? হাই ইন হবে, হাই ইন দ্য ক্যারোলিনা, এই ইন হবে এটা। The orphanage is high in the Carolina mountains. The writer was there. The writer was there in the autumn হবে, in the autumn, কালের আগে ইন হয়, ঋতুর আগে ইন হয়। She preferred peaceful environment. Okay, she preferred peaceful environment. Okay, to do some troublesome writing. তারপরে দেখি আমরা এটা, she wanted the mountain air to blow. She wanted the mountain air to blow out. To blow out, দূর করে ফেলা, সরায় ফেলা আর কি। To blow out, to blow out the malaria from too long a time in the subtropics হবে এটা, তাহলে in a time in the subtropics, in হবে এটা, in the subtropics. She was homesick, এটা কি বলছে এটা? And she was homesick for the flaming, she was homesick for the flaming of, for the flaming of the maples, flaming of maples in October হওয়ার কথা এটা। ঠিক আছে, অনেকে কারেক্ট আনসার করতেছো, in October, ওকে, in October, and for many other things. She found them all living, she found them all living, তারপর কি 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 লিখবা বলো?
হি ফাউন্ড দেম অল লিভিং ইন হবে, ওকে, ভেরি গুড। অ্যারাউন্ড এ কেবিন, লিভিং অ্যারাউন্ড এ কেবিন, কেবিনের চারপাশে, লিভিং অ্যারাউন্ড এ কেবিন, বিলঙ্গিং টু দ্য, যেটা যে কেবিনটা কি কার কার বিলং করতেছে, এটা বিলঙ্গিং টু দ্য অরফেনেজের, অরফেনেজের আন্ডারে, মানে অরফেনেজ তার মালিকানা বহন করতেছে, এবং যেটা হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফেনেজ ফার্ম, হাফ এ মাইল অ্যাওয়ে বলতে পারো, আবার বিয়ন্ড হইতে পারে, বাইরে, BEYOND, বিয়ন্ড, অথবা অ্যাওয়ে, হাফ এ মাইল অ্যাওয়ে, আধা আধা মাইল, আধা মাইল দূরে, অরফেনেজের ফার্ম থেকে আধা মাইল দূরে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তার মানে দেখতে পাচ্ছি আমরা টেক্সট বুক থেকেও দেখা যাচ্ছে কি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিচ্ছে টেক্সট বুক থেকে। এটা করি দেখি আমরা, এটা বরিশাল বোর্ড কত দিচ্ছে, 2023 দিচ্ছে। স্পিকিং ইল, স্পিকিং ইল মানে কি? পরনিন্দা, পরনিন্দা করা, গীবত করা, ব্যাকবাইটিং করা, পরনিন্দা যেটা বলি আমরা এটা। তো স্পিকিং ইল কি হবে? ভেরি গুড। স্পিকিং ইল অফ আদার্স, অন্যের পরনিন্দা, ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, এটা খুব খারাপ একটা টেন্ডেন্সি বা প্রবণতা, মনুষ্য একটা প্রবণতা এটা। ইট ডেভেলপস এ নেগেটিভ ইনক্লাইনেশন টু ওয়ান্স মাইন্ড, ইনক্লাইনেশন টু হয় ঝোঁক, এটা কারো মনের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে বা ঝোঁক ক্রিয়েট করে। দিস হ্যাবিট টেম্পস ওয়ান টু ইনডালজ, তাহলে টেম্পস ওয়ান টু ইনডালজের পর প্রশ্রয় দেওয়া, অ্যান্ড নেগেটিভ অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, কারো মনের খারাপ, তার মেন্টালিটি অনেক খারাপ, সে খারাপ মন থেকে কি করে একটা নেগেটিভ অ্যাপ্রোচের দিকে তাকে প্ররোচিত করে। আচ্ছা, ইট লিভস এ ব্যাড ইফেক্টস অন হইতে পারে অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি, এটা মানুষের উপরে এবং সমাজের উপরে কি করে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, সৃষ্টি করে। ইট অলসো হ্যাম্পার্স দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান ইন সোসাইটি, এটা সমাজের মধ্যে যে একটা স্মুথ মসৃণ একটা সবকিছু যে ঠিকঠাক ভাবে চলার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, ওইটাকে ডিসরাপ্ট করে, এটা ঠিকঠাক ভাবে চলতে পারে না, ঘুরতে পারে না। পিপল ভেরি অফটেন কি হবে? ব্রাস্ট ইনটু টিয়ার্স বাই দিস হেইনাস অ্যাক্ট, হেইনাস মানে নৃশংস, এই খারাপ কাজ দিয়ে কি করতে পারে? কান্নায় ফেটে পড়ে বা ভেঙে পড়ে। উই অল শুড বি অ্যাওয়ার অফ ইট, অ্যাওয়ারের পরে অফ হবে, আমাদের সবাইটিকে উচিত সচেতন হওয়া। অ্যান্ড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে, এরকম কিছু। ওকে, বরিশাল বোর্ড 2023 দিচ্ছে। এটা ক্রাফট থেকে দিচ্ছে, ক্রাফট ইজ এন অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, প্রবাবলি টেক্সট বুক থেকে দিচ্ছে, তাই না বলো? প্রবাবলি শর্ট সিলেবাসের বাইরের কোন একটা প্যাসেজ থেকে উঠাই দিছে মনে হয়, নট শিওর, হতে পারে নাও হতে পারে। আর যদি মনে হয় কমন পড়ছে বা পড়ছো, বলো তো দেখি এটা। এফ নাম্বার কি অফ দিলে হবে না? এফ নাম্বার, ইএফ, রান অফ দ্য সোসাইটি না, স্মুথ অ্যান্ড রান ইন সোসাইটি। টেক্সট বুক থেকে দিছি কি এটা, বলো পড়ছো? হ্যাঁ, ইংলিশ ফর টুডে EFT3 আছে। তাহলে দেখি তো আর একটা পড়বো, কোনটা পড়বো বলো? এই ক্রাফট ওয়ার্ক পড়বো, নাকি ড্রাগ এডিকশন পড়বো, নাকি ইমেইল পড়বো, নাকি মুন পড়বো, চাঁদ, নাকি ট্রাফিক প্রবলেম পড়বো, নাকি কলেজে একটা সেরেমনি, একটা ফাংশন পড়বো, নাকি বই নিয়ে পড়বো, নাকি জাপান নিয়ে পড়বো, এখন একটা পড়বো বলো, নাকি টিচার নিয়ে পড়বো, তারপর মিস্টার রেজা একজন পার্সনকে নিয়ে বলছে, নাকি এটা পড়বো আনকমন কিছু একটা, হোয়েন দ্য সান ইজ সেটিং, এটা একটা কাহিনী, সক্রেটিসের একটা কাহিনী, সক্রেটিসের কাহিনী নিয়ে পড়বো, কোনটা নিয়ে পড়বো বলো? সক্রেটিসের কাহিনী, একটা পার্সন, আননোন একটা পার্সনকে নিয়ে, নাকি টিচারকে নিয়ে, নাকি জাপানকে নিয়ে, নাকি বই নিয়ে, নাকি একটা স্কুল কলেজের একটা কাহিনী নিয়ে, কলেজের একটা উৎসব নিয়ে, অনুষ্ঠান নিয়ে, নাকি ট্রাফিক প্রবলেম নিয়ে, নাকি চাঁদ নিয়ে, নাকি ইমেল নিয়ে, নাকি ড্রাগ এডিকশন নিয়ে, নাকি ক্রাফট ওয়ার্ক, কোনটা নিয়ে? অনেক মানুষ অনেক কথা বলতেছে, কোনটা নিয়ে যাবো বলো? আনকমন, ঠিক আছে, ইম্পর্টেন্ট বলা যায় না, আজকালকার পরীক্ষাতে ইম্পর্টেন্ট বলা যায়? বোর্ড পরীক্ষাকে আমি আমার দেখা মতো তো এখন HSC পরীক্ষা এরকম হয়ে গেছে, ইংলিশে ইম্পর্টেন্ট বলে কোনো কিছু নাই, আনকমন গুলো আসতেছে পরীক্ষায়,
ইম্পর্টেন্ট বলে কোনো কিছু নেই, সব শিখতে হবে, সব পড়া লাগবে। আগের মতো যে এরা এই শূন্যস্থান পড়লেই যে এসএসসির মধ্যে কমন পড়ে যেত, ইন্টারে তো এরকম নাই। কি বলবো বলো? দেখো না এগুলো কি কমন? একবার একবার আসছে। যদি কমন, যদি খুব বেশি ইম্পর্টেন্ট কথা বলতাম তাহলে তো অনেকবার আসতো, 22-এর কথা থাকতো না। আর 22-এর সাথে আরো অনেক অনেক জিনিস, অনেক অনেক বোর্ড থাকতো। কই এগুলো কই? তার মানে নতুন নতুন করে আসতেছে এগুলা, নতুন নতুন করে আসতেছে না বলো? হ্যাঁ, এই একবার একবার করে যে সিলেট বোর্ডে একবার আসছে দেখা যাচ্ছে এটা। তারপর ট্রাফিক প্রবলেম, এটা বরিশাল বোর্ডে একবার। আরো যদি অনেক বোর্ডে আসতো সাথে লেখা থাকবো। তাই তো এগুলা যশোর বোর্ডে একবার দেখতে পাচ্ছি এটা, বুকস কুমিল্লা বোর্ডে একবার, দিনাজপুর বোর্ডে একবার দিছে, ময়মনসিংহ বোর্ডে একবার দিছে দেখা যাচ্ছে। এটা আনকমন। ঢাকা বোর্ড 19, চল এটা দেখি। ঢাকা বোর্ড 19-এ দেখি এটা। মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। একটা লোকাল স্কুলে মিস্টার রাজা কাজ করে। দেখি তো কে পারে এটা। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরি ওয়ান ইন হিজ লোকালিটি, সব পারা উচিত এটা। হুম, সেটাই। আগের দিন আর নাই। আগের দিন যে এটা পড়লে কমন পড়ে যেত। অ্যাজ যে একটা প্রিপোজিশন হয়, পড়াইছি তোমাদের, বলো? অ্যাজ কে একটা প্রিপোজিশন হয়, এটা কি পড়াইছি? তো দেখো, অ্যাজ এ ক্লার্ক হিসেবে, কি হিসেবে? ক্লার্ক হিসেবে একটা লোকাল স্কুলে। দেখো কি মিলতেছে এটা। সে গরিব কিন্তু সৎ। তারপর নোনের পর আজকে দেখানো হয়েছে নোন টু, হিজ অনেস্টি ইজ নোন টু এভরি ওয়ান ইন হিজ লোকালিটি, তার এলাকাতে তার সততা নিয়ে সবাই জানে আর কি এটা। তারপরে হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সাফার্স ফ্রম, সে প্রায় ক্ষুধায় ভোগে, মানে ক্ষুধায় সাফার করে, ভোগে আর কি এটা। তার মানে তার খাবার টাবার থাকে না বাড়িতে। হি ইজ ডেপ্রাইভড অফ, ডেপ্রাইভড এর পরে অফ মানে বঞ্চিত। হি ইজ ডেপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে আরাম এবং অন্যান্য অনেক জিনিস থেকে সে বঞ্চিত। নেভার দ্য লেস, তা সত্ত্বেও হি ডাজ নট লং ফর ওয়েল, তা সত্ত্বেও সে কোনো সম্পদের প্রত্যাশা করে না। লং ফর হচ্ছে চাওয়া বা প্রত্যাশা করা কোনো কিছু। তারপরে সে কোনো সম্পদের প্রত্যাশা করে না। হি নেভার হ্যাঙ্কার আফটার যেন মনে হয়, হ্যাঙ্কারের পরে আফটার হয় লালায়িত, হ্যাঁ, বা এটার জন্য লুপ করা, এরকম কিছু একটা। হি নেভার হ্যাঙ্কার আফটার নেম ইন ফেম, নেম এবং ফেমের মধ্যে মানুষ কখনো কি করে না, উনি কখনো দৌড়াইতো না, উনি কখনো এটার পিছনে যাইতো না আর কি। এটা হ্যাঙ্কার আফটার, লালায়িত যেটা বলি আমরা, লোভ, লোভ থাকা, এরকম কিছু একটা। একটা জিনিস খেয়াল করছো, আমাদের চারপাশের সবাই সবাই কিন্তু, আমরা যারা মানুষের একটা টেন্ডেন্সি, হিউম্যান টেন্ডেন্সি কিন্তু সফল হওয়া, নেম এন্ড ফেম গেইন করা না। নেম আর ফেম মানে গেইন করা হচ্ছে প্রত্যেকটা হিউম্যান টেন্ডেন্সি, যে আমার অনেক নাম হবে, অনেক সুনাম হবে। কিন্তু দেখো, মানুষ যখন মারা যায় সবার আগে তার নাম হারায়। একটা মানুষ যখন মারা যায় সবার আগে তার নাম হারায়, তারপর নাম নাই, সে কি হয়ে যায়? লাশ হয়ে যায়। খেয়াল করছো? ইয়েস, নো? একটা মানুষ যখন মারা যায় তখন কি বলে? তখন কি বলে? মৃত ব্যক্তি বা লাশ বলে। তার নাম কিন্তু সবার আগে তার নামটা হারায় ফেলায়। একদম যখন নিঃশ্বাস যখন বন্ধ হয় সবার আগে তার নাম 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 হারায়। দেখো, নেভার হ্যাঙ্কার আফটার নেম এন্ড ফেম, হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে তার জীবন কাটায় সততার সাথে, বাই অনেস্ট মিনস। তারপর দেখি আমরা, হি ইজ স্যাটিসফাইড, এটাও পড়ানো হয়েছে। স্যাটিসফাইড পরে উইথ হয়, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, ওনার যা আছে, যেটা আছে সেটা নিয়েই উনি সন্তুষ্ট, এটাই ভালো। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে হি রানস ইনটু ডেপ্ট, কিন্তু মাঝে মাঝে উনি ঋণে ঋণে পড়ে যায়, ঋণগ্রস্ত হয়। পোভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেপ্ট, পোভার্টি দারিদ্রতা হচ্ছে তার এই ঋণের জন্য দায়ী। হাউ এভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স, যাই হোক, তিনি অন্যের উপর ডিপেন্ড করা মোটেও পছন্দ করেন না। এরকম অনেক পাবলিক আছে চারপাশে আমাদের, যারা একদম মানে একদম টপ টু বটম। এটি কি রাজা স্যার? সেই রাজা স্যার না, রাজা স্যার কি ক্লার্ক নাকি? এনডিসি রাজা স্যার মোটেও ক্লার্ক না, আমাদের ম্যাথের ক্লাস টিচার ছিলেন। নটরডেমের রাজা স্যার খুব সুইট স্মাইল, মাই বয় বলে ডাকতো আমাদের। এখন প্রবাবলি নাই, এখন প্রবাবলি উনি পিএইচডি করতেছে, প্রবাবলি মালয়েশিয়ায় পিএইচডি করে, সো ফার আই হিয়ার্ড। এখন নাই। কেউ যদি এনডিসি কেউ যদি থাকো তাহলে জানাও, তাই না? এখন তো সো ফার আই নো উনি এখন নাই, উনি এখন পিএইচডি করতেছে। কলেজে আছে? আচ্ছা আচ্ছা, আবদুল্লাহ বলতেছে কলেজে নাকি আছে, হতে পারে। আমি শুনছিলাম মাঝখানে পিএইচডি করতে গেছিল আর কি। কলেজে আছে নাকি ইউনিভার্সিটি জয়েন করেছে? নটরডেম ইউনিভার্সিটি যে আশেপাশে, সেখানে জয়েন করার কথা ছিল, যেহেতু পিএইচডি করতেছে। কলেজে তো আর পিএইচডি দরকার হয় না।
আরেকটা কোনটা করবো? জাপান। জাপান আনকমন, আনকমন গুলো করি, চলো জাপান দিয়ে করি আমরা, চলো। জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, জাপান একটা দ্বীপ দেশ। ড্যাশ দ্য ইস্ট কোস্ট অফ চায়না। জাপান ইজ অ্যান আইল্যান্ড ড্যাশ দ্য ইস্ট কোস্ট অফ চায়না, কি হবে? জাপান ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য ইস্ট কোস্ট অফ, ইন দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া, এশিয়ার পূর্ব পূর্ব কোস্টে, সমুদ্র তীরে তোমার জাপান এই দ্বীপরাষ্ট্রটা অবস্থিত। তারপরে দেখি, ইট হ্যাজ মোর দেন 100 আইল্যান্ডস, আইল্যান্ডস হুইচ ওয়ার মোস্টলি ফর্মড বাই, ফর্ম ইন না ফর্ম বাই, যেগুলো প্রায় আর্থকোয়েক দ্বারা গঠিত, আর্থকোয়েক অথবা ভলকানো দ্বারা গঠিত, ফর্ম বাই এখানে হবে। 100টার বেশি আইল্যান্ড আছে, দ্বীপ আছে, যেগুলোর অধিকাংশগুলাই তোমার ভূমিকম্প অথবা আগ্নেয়গিরি দ্বারা গঠিত হয়েছে, এরকম কিছু বুঝাইছে। তারপরে মোস্ট জাপানিজ পিপল লিভ ইন, হ্যাঁ লিভের পর ইন হবে, লিভ ইন দ্য 4 লার্জেস্ট আইল্যান্ড, 4টা বড় বড় দ্বীপে ওরা বাস করে জাপানিজ লোকেরা। ভূমিকম্পের দেশ জাপান, তাই না? দিস আইল্যান্ডস আর হনশু, তারপর হচ্ছে হুকাইডো, শিকু, হচ্ছে খাইসো, এরকম কিছু একটা নাম। তারপর দ্য নেম অফ জাপান কামস, কামস ফ্রম হবে এটা, দ্য নেম অফ জাপান কামস ফ্রম, কোথেকে আসে? কামস ফ্রম এ চাইনিজ ফ্রেজ মিনিং ল্যান্ড অফ দ্য রাইজিং সান, ঠিক আছে, উদীয়মান সূর্যের দেশ, এরকম কিছু বলে। তারপর জাপান হ্যাজ বরোড, বরোড মানে ধার করেছে, আদার থিংস অন্যান্য জিনিসপত্র, ফ্রম দ্য চাইনিজ, চাইনিজ, জাপান চাইনিজ থেকে অন্যান্য জিনিসপত্র ধার করেছে, ড্যাশ ইটস নেম, কি হবে জানি? ইতে জানি কি হবে? ইতে কি হবে বলো তো দেখি? লাইক, তার নামের মতোই, লাইক ইটস সেম, এটা নামের মতোই চাইনিজ থেকে আর অনেক জিনিসটা কি করে ধার করে, লাইক। লাইক একটা প্রিপোজিশন হয়, পড়াইছি না, মনে আছে? হ্যাঁ লাইক, রাইট। লাইক কিন্তু একটা প্রিপোজিশন হইতে পারে। জাপানিজ রিটেন ল্যাঙ্গুয়েজ, জাপানের যে ভাষা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইজ বেসড অন, কিসের উপর গঠিত? চাইনিজ সিস্টেম, বেসড অন চাইনিজ সিস্টেম থ্রু, থ্রু পিকচার রাইটিং, ছবি সম্বলিত যে রাইটিংটা, সেটার মধ্য দিয়ে চাইনিজ সিস্টেমের উপর বেস করে গড়ে উঠেছে জাপানিজ রাইটিং ল্যাঙ্গুয়েজটা। তারপর জাপান হ্যাজ টু বাই অলমোস্ট অল ইটস র ম্যাটেরিয়ালস ফ্রম আদার কান্ট্রিজ, অন্য জাপান তার মানে নিজে কোনো মানে র ম্যাটেরিয়ালস কি করতে পারে না, উৎপন্ন করতে পারে না, প্রায় সব ধরনের র ম্যাটেরিয়ালস অন্যান্য দেশ থেকে কিনা লাগে। আচ্ছা, ট্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আইল্যান্ড নেশন অফ জাপান, ইম্পর্টেন্ট ফর, বাণিজ্যটা এই দ্বীপরাষ্ট্রের জন্য, দ্বীপরাষ্ট্র জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সে নিজে নিজে করতে পারে না, কোনো কিছু প্রডিউস করতে পারে না, অন্যদের দেশ থেকে কিনা লাগে। ড্যাশ দ্য রিসোর্সেস ইট বাইস, জাপান মেক্স প্রোডাক্টস টু সেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, কি হবে এখানে? উইথ, উইথ উইথ হবে, ক্যাপিটাল দেওয়া লাগবে, তাহলে উইথ দ্য রিসোর্সেস ইট বাই, তাহলে জাপান যে রিসোর্স গুলা কিনে, এটা দিয়ে কি করতে পারে? সে প্রোডাক্ট বানাতে পারে টু সেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে বিক্রি করার জন্য। এই তো, এই হচ্ছে মোটামুটি প্যাসেজ। তো ঠিক আছে, বললাম। এখন তাহলে কয়েকটা পোল, পোল নাম্বার 1, ফার্স্ট পোল আমরা লঞ্চ করব। আচ্ছা, অ্যান্সার করবা। ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড, ইনজিউর্ড হবে, ইনজিউরিং হবে, হ্যাভিং ইনজিউর্ড হবে, নাকি বি ইনজিউর্ড? 5, 4, 3, 2, 1, গো। সময় শেষ কিন্তু এটা। ইনজিউর্ড হবে, হ্যাঁ, বাক্যটা আসলে এরকম হওয়া উচিত ছিল, বিইং ইনজিউর্ড। তো ইনজিউর্ড, জে ইউ আর ইডি, তো ইনজিউর্ড হয়ে
হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। ইনজিউর্ড হয়ে সে কি মাটিতে পুরা কাতরাচ্ছে, এরকম কিছু একটা বাংলা অর্থ আসে। তো এখানে তোমার কি বললাম, ইউজ ক্লজ, তাহলে এখানে এটা বাদ দিয়ে দিছে, শুধু ইনজিউর্ড রাখলো, ইনজুরিং হয় না। হ্যাভিং ইনজিউর্ড মানে কি? হ্যাভিং ইনজিউর্ড মানে তো আফটার, আফটার হি হ্যাড ইনজিউর্ড, যেটা কি হইলো, এটা অর্থপূর্ণ তো এটা হয় না। আফটার হি হ্যাড ইনজিউর্ড হি লে অন দা, এরকম হইলো না তো, ঠিক আছে। বি ইনজিউর্ড এখানে হয় না, বিইং ইনজিউর্ড এটা হইতো। বিইং ইনজিউর্ড হি লে। আমি যদি বলি লেড, এলইডি লেড, লেড বাই আতাউল, ATAUL, আতাউল গনি ওসমানী, USMAN ওসমানী, লেড বাই আতাউল গনি ওসমানী, উই গেইনড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তা আতাউল গনি ওসমানী দ্বারা কি হয়, নেতৃত্বে আতাউল গনি ওসমানীর নেতৃত্বে আমরা কি করলাম, স্বাধীনতা লাভ করলাম বাংলাদেশে। তাহলে লেড বাই, দেখো তাহলে একটা ভার্বের V3 ফর্ম দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, কাউকে ইয়ে করতে পারি, রেফারেন্স করতে পারি, কাউকে আমরা লিঙ্ক করতে পারি। তাহলে লেড বাই আতাউল গনি ওসমানী, তাহলে ইনজুর্ড, বিং ইনজুর্ড, ইনজুর্ড হয়ে, কে ইনজুর্ড হয়েছে, হে সি, অন্যগুলা কিন্তু কোনো এটা আইনজি তো হয়ই না, চান্সই নাই, কারণ পুরোটাই পাস্ট টেন্স। এটা লে, লে লাই মানে হচ্ছে পড়ে যাওয়া, হ্যাঁ, শুয়ে থাকা না, কিন্তু লে পড়ে মাটিতে পড়ে গিয়ে কাতরাচ্ছে, এরকম বাংলা কিছু আছে, পাস্ট টেন্সে কিন্তু এটা, ঠিক আছে। 1 নাম্বার। তারপর চলে যাও 2 নাম্বারটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, যে কোনটা কারেক্ট দেখি কে পারে এটা। হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা। হি হ্যাজ টোল্ড মি, কোনটা হবে? ফাইভ, 4, 3, 2, 1, গো। সময় শেষ। আচ্ছা, প্রবাবলি বুঝতে পারছো অনেক, এটা ন্যারেশনে আছে, তাই না? বলো দ্যাট, দ্যাট, তাহলে দ্যাটের আগে যদি, এটা তো মনে পড়ছো, প্রেজেন্ট টেন্স থাকে কোথায়, রিপোর্টিং ভার্বের মধ্যে। এগুলোকে কি বলে? রিপোর্টিং ভার্ব, REPORTING। রিপোর্টিং ভার্বটা যদি কি হয়, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, FUTURE, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, ভিতরে কি কোনো টেন্স চেঞ্জ হবে? চ্যাট বক্সে জানাও, হবে কিনা বলো এটা। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়, যেমন হি সেজ আই উইল গো দেয়ার, তো এটাকে নারেশন করলে কি হবে, হি সেজ দ্যাট হি উইল গো দেয়ার। তার মানে কি করা যাচ্ছে না, প্রেজেন্ট টেন্স যদি থাকে রিপোর্টিং ভার্বে অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে কিন্তু ভিতরে কোনো টেন্স চেঞ্জ হয় না। তাহলে বলো তো এখানে কি টেন্স চেঞ্জ হবে? হ্যাজ সেড, প্রেজেন্ট পারফেক্ট আছে দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট, ভিতরে কি টেন্স চেঞ্জ হবে? চ্যাট বক্সে এটাকে কনফার্ম করো আমাকে, উত্তর কি আছে না আছে সেটা পরে। টেন্স চেঞ্জ হবে এটা আগে বলো, প্রশ্ন ভালো দিচ্ছে এটা। উত্তর হচ্ছে টেন্স চেঞ্জ হবে না। তাহলে এদিকে যদি তোমার প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এদিকে কি তোমার উড দেওয়া যাবে? তাহলে উড দেওয়া যাবে না, তাহলে এখানে হবে এটা হবে, তাহলে এগুলোর কয়েকটা হবে, তাহলে এ বা বি এর যে কোনো একটা হবে। তাহলে হি সেড টু মি দের, সে আমাকে বলেছিল যে আই উইল গো, আমি যাব, বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা, কিন্তু তুমি ঢাকায় থাকতে হবে। অথবা হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছিল যে, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো, সে যাবে, বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। হি হ্যাজ টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে সে যাবে, বাট কিন্তু আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। কোনটা হবে তাহলে? এ আর বি এর কোনটা বলো, কোনটা অর্থ হয়, কে কোনটা বলে বলো। ভেরি গুড, শোন অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হওয়া চান্স আছে এখানে। তাহলে হি হ্যাজ টোল্ড মি, কমা, বা
এর বাক্যটা কেমন ছিল? আই উইল গো বাট, এখানে কি হবে? বাট এখানে কি হবে বলো? বাট কি আই উইল নাকি হি উইল হবে? আমি যদি ব্রেকেটে যদি লিখতে চাই, ইনভার্টেড কমার ভিতরে যদি লিখতে চাই, কি হবে তাহলে? তাতে বলো, চেঞ্জ হবে? ওকে, ভুলের অ্যান্সার ভুল আছে, আমি ভুল লিখছি। তাহলে হি হ্যাজ টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে আই উইল, তাহলে আই মানে হচ্ছে হি, তাহলে হি উইল গো, সে যাবে। বাট, বাট এখানে আমি আর হচ্ছে সে, তাহলে আমি থাকবো এখানে, অ্যান্ড হি উইল স্টে হেয়ার ইন ঢাকা, এরকম হবে আর কি বাক্যটা। কি হবে এখানে? এটা ভালো প্রশ্ন ছিল এটা। তাহলে টেন্সটা কেমন? টেন্সটা দেখো ভিতরে চেঞ্জ হয় নাই, আবার 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 এখানে পার্সনটাও ওরকম চেঞ্জ হয়েছে। এটা নেক্সট, নাম্বার 3। তাড়াতাড়ি অ্যান্সার করবা। 5, 4, 3, 2, 1, গো। টাইমস আপ, সময় শেষ। দ্য রুম ওয়াজ ডার্কেন বাই সুইচিং, এটাই প্রথমটাই হবে, অন্যগুলো সব ত্রুটিপূর্ণ। দ্য রুম ওয়াজ ডার্কেন সুইচিং, ডার্কেন সুইচিং মানে কি? বাই সুইচিং কিছু একটা লাগতো তো, এখানে নাই তো। দ্য রুম ওয়াজ ডার্কেন টু সুইচ, এ তো অর্থপূর্ণ এখানে হয় না। তাহলে সুইচিং অফ অল দ্য লাইটস, সুইচিং কে করলো? দ্য রুম করছে, এটা তো অর্থপূর্ণ এখানে হয় না। তাহলে একমাত্র কনসাইজলি বা প্রিসাইজলি এখানে এ নাম্বারের উত্তরটা এখানে মানে সবকিছু বলে দেওয়া আছে। তো এই হচ্ছে আজকে ক্লাস, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, গুড নাইট।